ওকে। সো আজকের আমাদের যে শিডিউলটা পেয়েছি আমি, সেখানে বলা হয়েছিল যে বেসিক ব্যাকলিং নিয়ে আলোচনা করার কথা। মনে হয় আপনাদের একটা একটা টপিক কভার করা হবে এ টু জেড। সো আমি যাই, আমি যেহেতু এসইও ব্যাকগ্রাউন্ডের, এই জন্য একটু কনফিডেন্টলি আমি এই যে ব্যাকলিংক যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। শুধু টাইপ না, আমি চাচ্ছিলাম যে ব্যাকলিংক কাকে বলে ওখান থেকে শুরু করে টাইপ অব্দি শেষ করতে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ওয়েলকাম সবাইকে। আজকের আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং একটা পার্ট ব্যাকলিং, এবং স্পেসিফিক এটা এসইওর একটা অংশ। আর আমাকে আপনারা সবাই জানেন, আমি সজীব রয়। ওকে। সো এখানে যে ব্যাপারগুলো আছে, আমি পুরো একটা, আমি জানি আপনাদের ব্যাকলিং নিয়ে আরো কয়েকটা ক্লাস হয়েছে, অন্যান্য মেন্টররা ক্লাস করিয়েছেন। আমি একটু বেসিকটা বোঝানোর চেষ্টা করি, তাহলে বেটার হবে, মানে আমার যে থিঙ্কিংটা আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে। সো ব্যাকলিং কি জিনিস, এখানে আমি এই যে ডেফিনেশনটা একটু পরে আসি, নিজের মতো করে বোঝানোর চেষ্টা করি। একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ব্যাকলিং হচ্ছে এটা এসইওর এমন একটা পার্ট। এসইও কে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম, অ্যাকচুয়ালি তিনটা প্রকার না, কিন্তু এসইও একটা ফুল কোর্স এসইও ডিসপ্লে করার জন্য তিনটা আলাদা আলাদা কাজের ভিত্তিতে তিনটা আলাদা আলাদা অংশ করা হয়েছিল। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, একটা হচ্ছে ব্যাকলিংস। আই মিন নট ব্যাকলিংস, অফ পেজ এসইও বলা হতো। তো অন পেজ এসইও তে কি করা হয়েছিল, ওয়েবসাইটের ভিতরে ঢুকে যেটা বাইরে দেখা যায় সেই অংশটুকু গুগলের যে গাইডলাইন আছে, নট অনলি গুগল, আদার সার্চ ইঞ্জিনের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো ফলো করে আমরা অর্গানাইজ করার চেষ্টা করেছিলাম। টেকনিক্যাল এসইও তে কি করেছিলাম, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডের যে অংশগুলো থাকে, টেকনিক্যাল সেগমেন্ট, যেখানে হয়তোবা আমরা এত কিছু, এত অংশও থাকে যেটা কিনা একজন এসইও এক্সপার্টের ক্ষেত্রেও অনেক সময় করা সম্ভব হয় না, ডেভেলপারের হেল্প থাকা লাগে। কিন্তু এই অ্যানালাইসিসটা আমাদের করতে হয়, যে টেকনিক্যাল এসইওর কোথায় কোথায় ফল্ট আছে আমাদের ওয়েবসাইটে, সেই অ্যানালাইসিসটা আমাদের করার পরে আমাদের একটা মতানৈক্যে আসতে হয় যে আমরা কোথায় অ্যাকচুয়ালি টেকনিক্যাল এসইওটা ইমপ্লিমেন্টেশন করব। কিছু কিছু জায়গায় আমরা নিজেরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডেভেলপারের হেল্প নিতে হয়। ওকে। এখন চলে আসে অফ পেজ এসইও, যার ভিতরে ব্যাকলিং একটা অংশ। তো ব্যাকলিং কি জিনিস, ব্যাকলিং হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের যে পার্টিকুলার লিঙ্ক গুলা, যে পেজগুলো আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি, ওই পেজগুলা, এটা হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফোরাম সাইট, বিভিন্ন ডিরেক্টরি সাইট, অথবা অন্য কোনো সেকেন্ডারি ওয়েবসাইটের মাধ্যমে সেই লিঙ্ক গুলাকে মার্কেটিং করা। যদি এটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আপনি তুলনা করেন, এরকম হয় না যে মনে করেন আপনি একটা ওষুধের দোকান দিলেন, রাইট, অথবা লাইক দ্যাট, এরকম একটা আইটি ট্রেনিং সেন্টার দিলেন আপনি। তো কি করলেন, ফার্স্ট অফ অল আপনি অন পেজ করবেন কিভাবে, আইটি ট্রেনিং সেন্টারে অন পেজ যদি করেন, আপনার প্রোডাক্ট গুলো, অফিস গুলো, ডেস্ক গুলো সুন্দরভাবে সাজাতে হবে, স্টুডেন্টদের যে ক্লাস নিবেন, চেয়ার টেবিল, এগুলো সুন্দরভাবে সাজাতে হবে, রাইট। তারপরে টেকনিক্যাল অংশ মানে কি, মনে করেন যে এসিটা কাজ করতেছে না, অথবা নতুন একটা এসি লাগাতে হবে, ইটস কল টেকনিক্যাল, যেটা কিনা আমরা বুঝতে পারি এসিটা দরকার, কিন্তু আমরা নিজেরা কাজ করতে পারি না, একটা টেকনিশিয়ান দিয়ে সেটা করাই নিতে হয়। আর অফ পেজ এসইও বলতে কি বোঝায়, এখানে অফ পেজ এসইও বলতে আপনি এই যে প্রতিষ্ঠানটা দিয়েছেন, এর বিভিন্ন ব্যানার পোস্টার বানাবেন, বানায় সেই ব্যানার পোস্টার গুলো বিভিন্ন জায়গায় আপনি মার্কেটিং করার জন্য বিলি করবেন আর কি, দ্যাটস কল ব্যাকলিং। তো এখানে ব্যাকলিং হচ্ছে ওইটাই, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন যে ইউআরএল গুলো থাকে, নট অনলি অল ইউআরএল, শুধুমাত্র পার্টিকুলার ইউআরএল যেগুলো আমরা র্যাঙ্ক করতে চাই। ওকে। এই ইউআরএল গুলো বিভিন্ন জায়গায় আমাদেরকে মার্কেটিং এর জন্য দিয়ে আসতে হয়। এবং একটা সুবিধা হচ্ছে ব্যাকলিং সব থেকে সহজ এসইওর ভিতরে আমার কাছে মনে হয়, কিন্তু একটু বিভ্রান্তিমূলক কাজ, এখানে বেশ টাইম ওয়েস্ট হয়, একটা সময় পরে দেখবেন বিরক্ত লাগবে ব্যাকলিং করতে। তবুও যারা জুনিয়র এসইও স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করে, লাইক দ্যাট মি, আমার এখনো মনে আছে ক্যারিয়ার শুরু হওয়ার প্রথমে সিনিয়ররা আমাকে কখনো টেকনিক্যাল এসইও এবং অন পেজ এসইওর কাজ দিত না, আমাকে বলতো ভাই ব্যাকলিং করো, ব্যাকলিং করো, ব্যাকলিং করো, বিরক্ত হয়ে যেতাম। আর এখন আমার নিজেও ব্যাকলিং করতে ইচ্ছা করে না, আমি নিজেই এখন মূলত অন পেজ টেকনিক্যাল এইগুলো নিয়ে কাজ করি। সো দেখেন, একটা ওয়েবসাইটের ব্যাকলিং করার জন্য ওয়েবসাইটের অ্যাক্সেসের কোনো দরকার হয় না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা, যে কোনো ক্লায়েন্টের ব্যাকলিং, শুধু ক্লায়েন্ট তার টার্গেটটা বলবে, এই হচ্ছে তার কিওয়ার্ড, এই হচ্ছে তার পার্টিকুলার পেজ, এই পেজ দিয়ে এই পেজটা সে র্যাঙ্কিং করতে হচ্ছে এই কিওয়ার্ডের জন্য, ওই কিওয়ার্ড নিয়ে তাদেরকে ব্যাকলিং করলে হয়ে যাবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ব্যাকলিং কি। দেখেন, ইন এসইও ব্যাকলিং আর ইনকামিং লিঙ্কস টু এ ওয়েব পেজ ফ্রম এক্সটার্নাল ওয়েবসাইট।
আমরা যদি এটা এক্সাম্পলের জন্য বোঝার চেষ্টা করি, মনে করেন আমি আমারই ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখানে এক্সাম্পল দেওয়ার মতো যে কোনো একটা ভালো ব্লগ আমি নিয়ে আসার চেষ্টা করি। ওকে, মেবি এটাই হবে। সবগুলোতেই দেওয়া যাবে, কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দিয়ে থাকি কারণ এখানে ভালো কিছু এক্সাম্পল দেওয়ার মতো আছে। দেখেন ব্যাকলিংকস বলতে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি। এই যে ব্লগটা যদি আমরা একটু দেখি, এটা একটা আর্টিকেল, রাইট? এখানে দেখবেন কোথাও কোথাও এরকম লিঙ্কিং করা আছে, লাইক দ্যাট। দেখেন এই যে এখানে পড়ার সময় এখানে সেমরাশের উপরে একটা লিঙ্ক করা আছে। সেমরাশ যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে ওয়ার্ডের উপরে লিঙ্ক করা থাকে, একটু মেনশন করে দিই, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। ওকে, যেমন এখানে সেমরাশের উপরে একটা লিঙ্ক করা আছে, তাহলে এখানে সেমরাশ একটা অ্যাঙ্কর টেক্সট। এই স্ট্র্যাপের উপরে একটা লিঙ্ক করা আছে, যদি আপনি এখানে ক্লিক করতেন আপনাকে এই স্ট্র্যাপের ওয়েবসাইটে নিয়ে যেত। তার মানে কি ঘটছে এখানে? এখানে কিন্তু একটা ব্যাকলিং আদান প্রদান হচ্ছে, কে ব্যাকলিং পাচ্ছে আর কে ব্যাকলিং দিচ্ছে। এখানে যেহেতু সেমরাশ আমার ওয়েবসাইটে আমি লিঙ্কিং করেছি, তাহলে সেমরাশ ব্যাকলিং পাচ্ছে আমার ওয়েবসাইট থেকে, আর আমি সেমরাশকে একটা ব্যাকলিং দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে ব্যাকলিং বলতে ডেফিনেশনটা এবার আমরা বুঝতে পারবো। ইন এসইও, ব্যাকলিংস আর ইনকামিং লিঙ্কস টু এ ওয়েব পেজ ফ্রম এক্সটার্নাল ওয়েবসাইট। তার মানে কি, এই স্টেপের ক্ষেত্রে যদি আমি বলি ব্যাকলিং কি, একটা ইনকামিং লিঙ্কস টু এক্সটার্নাল ওয়েবসাইট, তাহলে এই স্টেপ সজীব রয় থেকে একটা ইনকামিং লিঙ্ক পাচ্ছে, এবং সজীব রয় .com একটা অবশ্যই এক্সটার্নাল ওয়েবসাইট, তাই না? সো ইটস কল ব্যাকলিং। সো এখানে হচ্ছে ব্যাপার, দ্য নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ব্যাকলিংস এ ওয়েব পেজ হ্যাজ ক্যান ইনফ্লুয়েন্স ইট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। এই যে ব্যাকলিংটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কে ইনফ্লুয়েন্স করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে? এই যে ব্যাকলিং পাচ্ছি, দেখেন আমরা তো বলছি ব্যাকলিং, আমরা কখনো কখনো বলি ব্যাকলিং একটা ভালো মেথড। এই যে আমরা ব্যাকলিংটা ম্যানুয়ালি করার চেষ্টা করি, এটা পয়সা দিয়ে করি, অথবা তার সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করে আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে পারি। অ্যাকচুয়ালি গুগল এটা বিশ্বাস করে না, বি অনেস্টলি। গুগল কখনোই বলে না যে তোমার ওয়েবসাইটটা ম্যানুপুলেট করে অন্য আরেকজনের সাথে গুড রিলেশন করে অথবা পেমেন্ট করে তার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং নাও। গুগল কি বলে, শুধুমাত্র তোমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি অন্য ওয়েবসাইটে বাই ন্যাচারালি ইউজ হয়, যখন তার প্রয়োজন, যেমন আমার এখানে কিন্তু আমি ওদের সাথে আমার কোনো গুড রিলেশন নেই, শুধু আমার প্রয়োজন এই যে আমার ইউজার যারা ছিল তাদেরকে সেমরাশ সম্পর্কে আমার জানানো প্রয়োজন, এই স্ট্র্যাপ সম্পর্কে আমার জানানো প্রয়োজন, হ্যাঁ, গুগল পেজ স্পিড ইনসাইট সম্পর্কে আমার জানানো প্রয়োজন, জিটি ম্যাট্রিক্স, মজ, ম্যাজেস্টিক, এই টুলস গুলো সম্পর্কে জানানো প্রয়োজন, এই জন্য আমি তাদেরকে লিঙ্ক দিয়েছি। এটা এরা সবাই কিন্তু ন্যাচারাল লিঙ্ক পাচ্ছে, এরা কেউ কিন্তু আমাকে পেমেন্ট করেনি অথবা আমার সাথে একটা গুড রিলেশনশিপেও আসেনি। এরা ইনফরমেটিভ এবং এদেরকে জানানো প্রয়োজন, তাই এটা কিন্তু কোনো স্প্যামিং না। গুগল এই ধরনের লিঙ্ক চায়, ঠিক আছে? কিন্তু এই যে এই স্টেপ যদি আমার কাছে পেমেন্ট করতো, পেমেন্ট করে বলতো এখান থেকে দাও, তাহলে সেটা স্প্যামিং হতো। ওকে, এখানে এটাই বলা হচ্ছে। তো এই যে কথাটা, আমি যে সেমরাশকে একটা লিঙ্ক দিলাম, গুগল এটাকে কিভাবে ডিসাইড করে জানেন? গুগল এটাকে ভাবে আমি সেমরাশকে রিকমেন্ড করলাম অন্য আরেকজনকে, মানে আমার যারা ইউজার, আমার যারা রিডার, আমার এই আর্টিকেলটা যারা পড়বে, আমি তাদেরকে রিকমেন্ড করে দিচ্ছি যে ভাই এই সেমরাশে যাও, এখানে এই সম্পর্কে ভালো তথ্য আছে। তার মানে কি, আমি ওকে রিকমেন্ড করলাম। তো গুগল ভাবে কি, ও আচ্ছা একে রিকমেন্ড করলো, তাহলে নিশ্চয়ই এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর জন্য গ্রো করতে হবে, লাইক দ্যাট। আচ্ছা, মনে করেন আপনার বিয়ে, তো মেয়ে আলারা দেখতে আসছে, অথবা আপুরা যারা আছেন ছেলে আলারা দেখতে আসছে, তো পাশের বাসায় একটু শোনে না যে ভাই মেয়েটা কেমন, ছেলেটা কেমন, আসলে কি দোষ আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি। এখন ওরা যদি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেয় যে না ভালো লোক, এখন রাস্তার মানুষ বলা একরকম, কিন্তু ওই গ্রামের চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে যে শুনতো, চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব, আমরা তো এরকম একটা কাজ করতে যাচ্ছি, তো অ্যাকচুয়ালি কি আমাদের এখানে কাজ করা উচিত? চেয়ারম্যান যদি গ্রিন সিগন্যাল দেয় অথবা মেম্বার যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলে কিন্তু আমরা ওই কথাটাকে বেশি অথেন্টিক মনে করি, রাইট? সো এখানে ব্যাপারটা এরকম। আমি সজীব রয় .com, এখানে এই যে সেমরাশ, এই স্যাপ, এদেরকে কি দিচ্ছি, রিকমেন্ড দিচ্ছি। তো গুগল ভাববেও আচ্ছা সজীব রয় একজন এসইও এক্সপার্ট, তার এতদিনের জার্নি আছে, তার ওয়েবসাইটে অথরিটি আছে, সো এই ওয়েবসাইটটাকে মানে কি দিচ্ছে, রিকমেন্ড দিচ্ছে, সো একে আমরা র্যাঙ্কিং এর জন্য গ্রো করি, দ্যাটস ইট। এই হচ্ছে র্যাঙ্কিং। আচ্ছা, কোশ্চেনটা পরে নেবো, প্লিজ একটু নোট ডাউন করে রাখেন, নাহলে এর ভিতরে কোশ্চেন নিলে সবাইকে আমি থামাতে পারবো না। সো ব্যাকলিংটা এই জন্য করা হয় এবং গুগল এই ব্যাকলিংটাকে এইভাবে দেখে। এখন প্রশ্ন আসতে পারে কোন সাইট থেকে ব্যাকলিং করা উচিত, কিভাবে করা উচিত, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, ব্যাকলিং সম্পর্কে আমরা বুঝলাম, এখন ব্যাকলিংকের স্ট্রাকচার কেমন হয়। এখানে দেখেন ব্যাকলিংকের যে স্ট্রাকচার হয়, এটা কিভাবে বুঝবো আমরা অ্যাকচুয়ালি।
এটা বোঝার জন্য ব্যাস যে কোনো একটা লিঙ্কে আপনি এইভাবে যাবেন, মনে করেন এই ব্যাক লিঙ্কে আসছেন, রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে এখানে আপনারা ব্যাকলিঙ্কের একটা স্ট্রাকচার দেখতে পারেন। এটা যদি বুঝতে না পারেন এখান থেকে কপি করে নিয়ে আসেন। এই যে কোথায়, এই যে কপি এলিমেন্ট, এখানে কপি করে নিয়ে চলে আসেন। আমি নোটপ্যাডে থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখেন কি আছে, এই যে এই হচ্ছে ব্যাকলিঙ্কের স্ট্রাকচার। ওকে, এই হচ্ছে এ ট্যাগ, ঠিক আছে, এই যে স্টার্টিং ট্যাগ আর এই হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর ভিতরে এইচ আর ইএফ একটা অ্যাট্রিবিউট, রাইট? এখন এইগুলো একজন ভালো যারা এসটিএমএল বোঝে তারা এগুলো বুঝতে পারে, এগুলো আমাদের বোঝার দরকারও নেই। যারা মার্কেটিং কাজ করবে অথবা যারা এসইও নিয়ে কাজ করবে তাদের যে এগুলো বুঝতে হবে তা না। আমি হয়তো বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই জন্য টুকটাক এইচটিএমএল বুঝি, হ্যাঁ অনেক বুঝি তা না, আমি কিন্তু এগুলো নিয়ে অত স্টাডি করিনি, জাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে যতটুকু শিখেছি। হ্যাঁ রেকর্ড দিব, টেনশন নেই, তবে ক্লাসে থাকেন, রেকর্ডের আশা করে বসে থাকেন না। ওকে, সো ক্লাসে থেকে আপনারা কোশ্চেন করতে পারবেন একটু পরে। ওকে, আর প্লিজ, হ্যাঁ গ্রুপে দেওয়া হবে, প্লিজ কোশ্চেন করেন না, তাহলে এই কোশ্চেনের দিকে গেলে এই যে ক্লাসের আমার যে কনসেন্ট্রেশনটা নষ্ট হবে, আপনারাও একটা ব্রেক পাবেন, ভালো লাগবে না। এ, এটি কি বলে, একটা ট্যাগ, এইচআরইএফ একটা অ্যাট্রিবিউট, রাইট? এর ভিতরে দেখেন এই যে লিংক, এটাকে বলা হয় ডেস্টিনেশন লিংক। তার মানে এটার উপরে ক্লিক করলে এই লিংকে নিয়ে যাবে আপনাকে। এবং এই যে কথাটা জিটি ম্যাট্রিক্স, যেটা আমি একটু আগে বললাম অ্যাঙ্কর টেক্সট, যে ওয়ার্ডটার উপরে লিংক করা থাকবে সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এরকম একটা স্ট্রাকচার আপনারা পাবেন, রাইট? এখানে সেটাই বলা আছে, দেখেন এটাকে বলা হয় ট্যাগ, এইচআরইএফ এটাকে বলা হবে অ্যাট্রিবিউট, ডেস্টিনেশন লিংক হচ্ছে এইটা যে ইউআরএলটা ওর মধ্যে থাকবে, আর যে অ্যাঙ্কর টেক্সট যেটাকে বলা হয় যে ওয়ার্ডটার উপরে ব্যাক এই যে আপনার লিংকটা করা থাকবে এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। তো আই হোপ আপনারা ব্যাকলিংকের যে স্ট্রাকচারটা এটা বুঝতে পারছেন। এখন ব্যাকলিং অ্যাকচুয়ালি কত প্রকার? ব্যাকলিং অ্যাকচুয়ালি দু প্রকার। আজকের যে ক্লাসের টপিক দেওয়া আছে টাইপ অফ ব্যাকলিং, আসলে ওইটার সাথে ক্লাসের একটু অসামঞ্জস্যতা আছে যদি টেকনিক্যালি আমি চিন্তা করি। ব্যাকলিং হচ্ছে ডু ফলো আর নো ফলো। ওকে, ডু ফলো ব্যাকলিং আর নো ফলো ব্যাকলিং। আচ্ছা আমি ওই লিঙ্কটা হারিয়ে ফেললাম আবার, উফ, হিস্ট্রি থেকে নিয়ে আসি তাহলে বেটার হবে। হ্যাঁ, ওকে, ব্যাকলিং ডু ফলো আর নো ফলো, তাই না? সো ব্যাকলিং এর স্ট্র্যাটেজি আছে অনেকগুলো, সেই স্ট্র্যাটেজি মূলত আমরা শিখবো এবং আজকে টপিকটা ওটাই হওয়া উচিত ছিল। তো ডু ফলো কি জিনিস, নো ফলো কি জিনিস, খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, তারপরে আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন ডু ফলো নো ফলোতে যাওয়ার আগে আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। ডু ফলো নো ফলো বোঝানোর আগে আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন গুগলের কাজ কি, আপনি যখন একটা ওয়েবসাইটে এরকম বিভিন্ন অন্য ওয়েবসাইটের লিংক দেন, এখন গুগল যখন আপনার এই ওয়েবসাইটে এসে ক্রল করবে, গুগলের ক্রলার ওর কাজই এই যে যেখানে লিঙ্ক পাবে না কেন সেখানে ঢুকে যাবে, যেখানে লিঙ্ক পাবে না কেন সেখানে ঢুকে যাবে। এবং এই যে মাথা মোটা গুগল, গুগলের ক্রলার এই যে এই লিঙ্কগুলোতে ঢুকে যাচ্ছে না, ঢুকে যাওয়ার সময় এ কি করবে, এই আমার ওয়েবসাইট থেকে, মানে যে ওয়েবসাইট থেকে এখানে যাচ্ছে এই ওয়েবসাইট থেকে কিছু এসিওর শক্তি ওখানে পার করে নিয়ে যাবে। ঠিক আছে, এসিও শক্তি বলা হয় না, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় এসিওর যে অথরিটি। আমার ওয়েবসাইটে যে একটা এসিও অথরিটি আছে, এই অথরিটিটা ওই ওয়েবসাইটে কিছুটা ট্রান্সফার করে, এটাকে বলা হয় লিঙ্ক জুস পাস। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় লিঙ্ক জুস পাস। আমি যদি অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক দেই তাহলে এটাকে বলা হবে লিঙ্ক জুস পাস। আমার ওয়েবসাইট থেকে গুগল ওই ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হবে এবং ওই এই ওয়েবসাইট কিছুটা অথরিটি সম্পন্ন হবে, এসইও দৃষ্টিকোণ থেকে কিছুটা হেলদি হবে, রাইট? এখন আমি কি পাগল নাকি? কেন ভাই আমার শরীর থেকে চর্বি কেটে আর একজনের গায়ে লাগাবো আমি? আমি কি করব তখন, এই ওয়েবসাইট গুলোকে নো ফলো ব্যাকলিং করব, নো ফলো ব্যাকলিং করব। তার মানে কি, যখন আপনি নো ফলো ব্যাকলিং করব তখন গুগল তো দেখতে পাবে এখানে একটা লিঙ্ক আছে কিন্তু এই লিঙ্কে ঢুকবে না। এই যে নো ফলো ট্যাগটা দেওয়া হচ্ছে, এই যে নো ফলোটা দেওয়ার অর্থ হচ্ছে এই যে নো ফলো মানে আমরা ক্রলারকে বলছি যে ক্রলার দাদু তুমি এর ভিতরে ঢুকতে পারবা না, এই লিঙ্কটা তুমি ফলো করবা না। এই নো ফলোটা কার জন্য দিচ্ছি, গুগলের ক্রলারের জন্য। তো গুগল এখানে দেখতে পাবে কিন্তু এই গুগল ক্রলার কখনো এই লিঙ্কগুলোতে ঢুকতে পারবে না, আমার ইউজাররা ঢুকতে পারবে। তো তখন যখন ঢুকতে পারবে না তখন কিন্তু আমার সাথে আর কোনো এই যে লিঙ্ক জুস পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য
এই যে নো ফলো ব্যাকলিং করা হয়, ডু ফলো ব্যাকলিং করা হয়। ওকে, সো আমি যদি এরকম কোনো লিঙ্ক দেই অন্যকে, তাহলে আমি অলওয়েজ নো ফলো ব্যাকলিং দিব। এই জন্য কিন্তু অন পেজ এসইওর ক্লাসে আমার যারা আছেন এখানে, অন পেজ এসইওর ক্লাসে বলা হয় যে যারা এক্সটার্নাল লিঙ্কিং করবেন অথবা আউটবাউন্ড লিঙ্কিং করবেন সবগুলো নো ফলো করবেন। এখন নো ফলো আর ডু ফলো ব্যাকলিং আমরা কিভাবে চিনি? এই যে দেখেন, এই যে ব্যাকলিং, একটু আগে যে আমরা ব্যাকলিংকের স্ট্রাকচার দেখলাম, এর ভিতরে দেখছেন এই যে রিল, নো ফলো, নো ওপেনার, এরকম যদি কোনো ব্যাকলিংকের মধ্যে দেওয়া থাকে এরকম স্ট্রাকচার, তাহলে বুঝবেন সেটা নো ফলো ব্যাকলিং। ঠিক আছে? আর যদি এরকম নো ফলো, নো ওপেনার, নো রেফারেল এই জাতীয় কোনো কথা লেখা না থাকে, এরকম ক্লিয়ার থাকে, তাহলে সেটা আপনি ভেবে নেবেন ডু ফলো ব্যাকলিং। এখন প্রশ্ন হচ্ছে দাদা, কেন এই নাটক? আমি সবাইকে বন্ধ করে দিব। ব্যাপার হচ্ছে এখানে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি আছে, এই যে ব্যাকলিং কেনাবেচার ইন্ডাস্ট্রি। কোন ক্রমে এই যে এই স্টেপ যদি আমাকে বলে যে ভাই আমি তোমাকে $50 দিচ্ছি, তুমি এই ব্যাকলিংটা ডু ফলো করে দাও, তখন কিন্তু আমি সেটা করব, তখন আমি সেটা করব। এই একটা বড় ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় গেস্ট পোস্টিং, আউটরিচ। এই একটা বড়, যদিও আমরা গেস্ট পোস্টিং নিয়ে আজকের কথা বলবো না, আজকের আমরা বেসিক ফাউন্ডেশন ব্যাকলিং যেটাকে বলা হয় সেগুলো নিয়ে কথা বলবো। এই যে এই গেস্ট পোস্টিং নিয়ে আমি অন্য একদিন ক্লাসে কথা বলবো, আপনাদের কিছু রিসোর্সও শেয়ার করবো যে এগুলো কিভাবে করতে হয়, গেস্ট পোস্টিং কিভাবে বের করতে হয়। একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। আপনারা যদি ফাইবারে একটু সার্চ করেন গেস্ট পোস্টিং লিখে, দেখতে পারবেন এমন এমন আছে যে একটা ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং এনে দিতে পারলে $100 অথবা $50, $60 এরকমও আছে। আমি বলছি না ঢালাও ভাবে এরকম, এরকম আছে, পাওয়া যায় প্রচুর পরিমাণ। ওকে, সো এই হচ্ছে ব্যাকলিংক এর টাইপ। ব্যাকলিংক মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। এখন কথা হচ্ছে দাদা, লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি কোনটা ফলো করা উচিত? আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য করব তখন কি সবগুলো ডু ফলো করব? মানে একটু আগে তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে নো ফলো ব্যাকলিং আমাদের ওয়েবসাইটে কোনো কাজ দেয় না। আমরা যদি অন্য ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং নিয়ে আসি যেটা এখানে নো ফলো, এটা কিন্তু আমার সাইটের জন্য কোনো এসইও ইমপ্রুভমেন্ট করে না। তার মানে কি আমি শুধু ডু ফলো ব্যাকলিং করব? না, এখানে একটা গেম আছে, একটু বুঝতে হবে ব্যাপারটা। ব্যাপারটা কোথায় বুঝতে হবে দেখেন, আমি যদি শুধু ঢালাও হবে, মনে করেন আমি বিগত 1 মাস ধরে আমার ওয়েবসাইটে 1000 ব্যাকলিং করলাম, সবই ডু ফলো, গুগল দাদু কিন্তু এখানে সন্দেহ করে বসবে। এই বেটা ডু ফলো করতেছে, তার মানে কি এ ম্যানুপুলেট করতেছে, নিজে নিজে হয়তো বা নিজে করতেছে অথবা টিম দিয়ে ডু ফলো ব্যাকলিং করাচ্ছে। গুগল কিন্তু সন্দেহ করতে পারে এবং আপনার ওয়েবসাইটটা স্প্যামিং ধরতে পারে এবং পেনাল্টির পর্যায়েও যেতে পারে। এই যে গুগলের ব্যাকলিং চেকারের জন্য কিন্তু আলাদা বট আছে। তখন কি করতে হবে, আমাদের এই জিনিসটা যেন না ঘটে, এই জন্য আমাদের নো ফলো ডু ফলো দুটোই সামঞ্জস্য করে করতে হবে। 100টার ভিতরে আপনি 70, এটাকে বলা হয় 70:, মানে 7:3 রেশিও অথবা 70:30 রেশিও বলা হয় অনেক সময়। তো কখনো কখনো এটা তো মেপে মেপে করা যায় না ওভাবে, হয়তো আপনি 70টা 80টা ডু ফলো করলেন, 20টা কি 30টা 40টা নো ফলো করলেন। এভাবে আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কখনো এক নাগাড়ে ডু ফলো র্যাঙ্ক ব্যাকলিং বাদ দেওয়া যাবে না। কখনোই এসইও স্ট্র্যাটেজির ভিতরে এটা আনবেন না যে লাগাতার ডু ফলো ডু ফলো ডু ফলো করে যাচ্ছেন, এরকম করা যাবে না। ঠিক আছে, কিছু অন্তত 10টা হলেও আপনি নো ফলো ব্যাকলিং করবেন। এখন কথা হচ্ছে দাদা, নো ফলো ব্যাকলিং তো আমাদের এসইও লিঙ্ক জুস পাস করে না বুঝলাম, কিন্তু আর কি কোনো হেল্প করে না? অবশ্যই করে। যদি আপনি বড় কোনো ওয়েবসাইট থেকে, একটা ওয়েবসাইটে মনে করেন প্রত্যেক মাসে 20,000 ট্রাফিক আসে, সেখান থেকে আপনি একটা পেজে মনে করেন 10,000 ট্রাফিক আসে অথবা 50,000 ট্রাফিক আসে, সেখান থেকে যদি আপনি ব্যাকলিং নেন, হতে পারে যে ওই যে লিঙ্ক নিলেন ওখান থেকে আপনার ওয়েবসাইটে অন্তত 500 ট্রাফিক আসবে ওই লিঙ্কটা ক্লিক করে। তাহলে আমাদের এসইও এর উদ্দেশ্য তো শুধু লিঙ্ক জুস পাস করানো না, ট্রাফিকও নিয়ে আসা। সো আলটিমেটলি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসাও তো জরুরি, আর যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে সেটাও কিন্তু একটা মানে পরোক্ষভাবে র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে, রাইট? সো নো ফলো ব্যাকলিং একেবারেই যে করা যাবে না এটার কোনো গুরুত্ব নেই, ব্যাপারটা এরকম কখনোই না। ফার্স্ট অফ অল এটা করতে হবে যেন আমরা স্প্যাম লুকাতে পারি, গুগলের চোখ ফাঁকি দিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে একটা স্ট্রং ট্রাফিক সোর্স বিল্ড করার জন্য আমাদের অবশ্যই নো ফলো ব্যাকলিং করা উচিত। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার। এখন আরেকটা কোশ্চেন আছে, গুড অ্যান্ড ব্যাড লিঙ্ক, যেটা বললাম কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং করবো। এতক্ষণ তো বললাম যে করব করব করব। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি সেখানে ক্রিকেট নিয়ে লেখালেখি করেন, সাপোজ ক্রিকেট নিয়ে আপনি লেখালেখি করেন,
এখন আপনি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিলেন, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটে আপনারা দেখছেন সজীবরায়.com, এখানে আমি এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি। আপনি আমাকে বললেন যে দাদা আমাকে একটা ব্যাকলিং দেন, এটা কিন্তু করা যাবে না। রিলেভেন্ট সাইট থেকে আপনাকে ব্যাকলিং নিতে হবে, নট রিলেভেন্ট, রিলেভেন্ট নিশ। তার মানে আপনি ক্রিকেট নিয়ে কথা বলছেন, ঠিক আছে, এইটা ব্যাপারটা এরকম না যে ক্রিকেট রিলেটেড একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে হবে, আপনি স্পোর্টস রিলেটেড যে কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে পারবেন, না হলে কিন্তু সেটা স্প্যাম স্কোর হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম যে গুগল এটা পছন্দ করে না আপনি ক্রিকেট নিয়ে লেখেন আর আমি এসইও নিয়ে লিখি। আমি ক্রিকেটের কি বুঝি যে আমি আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছি এটা ভালো ওয়েবসাইট? গুগল এটা স্ট্রংলি ফলো করে যে শুধুমাত্র আপনি চোর, তো আপনার ভাষা চোরই বুঝবে, ঠিক আছে? সো এই দৃষ্টিকোণ থেকে গুগল এটাই বলা হয় যে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে অলওয়েজ ব্যাকলিং নিতে হবে। নট অনলি শুধুমাত্র রিলেভেন্সি থাকলে হবে না, অথরিটি সাইট থেকে। আমরা সবাই মজের টুলসটা ইউজ করতে জানি, মজ, রাইট? আমি জানি না আপনারা সবাই মজ ইউজ করছেন কিনা। সবাই এই যে moj.com এ ক্লিক করবেন, MOZ moj.com, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, রাইট? দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা লগ ইন থাকা অবস্থায় আপনারা আপনাদের এই যে গুগল ক্রোম ব্রাউজার অনলি মজ বার ক্রোম, মজ বার ক্রোম এক্সটেনশনে ক্লিক করবেন। এই যে মজ বার যে ক্রোম এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনারা আপনাদের এই যে ব্রাউজারে অ্যাড করে নেবেন। আমি এটা দিয়ে দিই আপনাদের রিসোর্স হিসাবে। ওকে, এটা আপনারা এই যে মজ বারে যখন অ্যাড করবেন, জাস্ট দেখেন এই যে মজ বারটা জাস্ট একটু ক্লিক করবেন, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইটে যান আপনি, তারপর এই যে মজ বারটা এখান থেকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে একটা অথরিটি দেয় যেটাকে বলা হয় ডোমেইন অথরিটি। ওকে, মানে আমাদের ওয়েবসাইটে তো একটা ডোমেইন থাকে, রাইট? সো ওই ডোমেইনের উপরে একটা অথরিটি দেয়। ব্যাপার হচ্ছে কি, গুগল কি এই অথরিটিকে গুরুত্ব দেয় না? গুগলের সাথে মজের সাথে কোনো রিলেশনশিপ নেই, এটা আমরা একটা প্যারামিটার খোঁজার জন্য চিন্তা করি। মজ একটা থার্ড পার্টি টুলস যার সাথে গুগলের কোনো সম্পর্ক নেই। শুধু আমরা এটাকে বিবেচনা করি যে একটা কাজ করতে গেলে কিছু না কিছু তো একটা প্যারামিটার বিবেচনা করা হবে, তাই না? মজ কিছু প্যারামিটারের উপরে ভিত্তি করে প্রত্যেক ওয়েবসাইটের ডোমেইনের উপরে একটা অথরিটি দেয়। যার অথরিটি যত বেশি সে এসইও দৃষ্টিকোণ থেকে তত পাওয়ারফুল, তত অথরিটি সাইট, রাইট? এটাকে বলা হয় ডোমেইন অথরিটি। এটাকে বলা হয় পেজ অথরিটি, মানে পিএ, পিএ পেজ অথরিটি, ডিএ মানে ডোমেইন অথরিটি। এখন প্রত্যেকটা পেজের আলাদা আলাদা অথরিটি থাকবে। একটা ওয়েবসাইটে 1000-1,00,000 পেজ থাকতে পারে, আলাদা আলাদা পেজের আলাদা অথরিটি, আলাদা আলাদা, কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু ডোমেইন অথরিটি একটাই। এবং একটা থাকে স্প্যাম স্কোর। যদিও এই যে পেজ অথরিটি আর স্প্যাম স্কোর এখন অতটা গুরুত্ব বহন করে না লেটেস্ট মানে এসইওতে, তবুও আমরা অনেক সময় অনেকেই দেখবেন এগুলোকে কাউন্ট করে। আপনি ওই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেবেন যাদের ডোমেইন অথরিটি অত্যাধিক বেশি। ক্লিয়ার? সাপোজ আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ইউ, আমি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করব তার ডোমেইন অথরিটি মি, আওয়ার, আওয়ার দিলাম, মনে করেন আমরা একটা এসইও টিম, তাই না? এখানে আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত? মনে করেন আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 15 সাপোজ। তাহলে আমাদের ওই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে হবে যাদের ডোমেইন অথরিটি অ্যাটলিস্ট 15 অথবা 15-র বেশি। 15-র নিচে আমি বলছি না যে নেওয়াই যাবে না, কিন্তু আপনার চেষ্টা থাকবে 15-এর উপরে নেওয়া। কারণ কি, ব্যাপার হচ্ছে আমি তো ভিখারি, আমার কাছে আছে 15 টাকা, আমি ভিক্ষা চাচ্ছি যার কাছে আছে 10 টাকা। এটা কি সম্ভব? আমি ভিক্ষা ওই ব্যক্তির কাছে চাইবো যার অন্তত 15 টাকা আছে, তার থেকে আমাকে 2-1 পয়সা দিক, অথবা 15 টাকার বেশি আছে, লাইক দ্যাট। এটা জাস্ট মানে বোঝানোর জন্য এরকম করা উচিত। এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে হাই অথরিটি সাইট থেকে আমাদের ব্যাকলিং নিতে হবে। ওকে, হাই অথরিটি সাইট থেকে আমাদের ব্যাকলিং নিতে হবে এবং ওই ওয়েবসাইটের স্প্যাম স্কোর, এই যে স্প্যাম স্কোর বলতে এই অংশটাকে বোঝা হয় এসসি, স্প্যাম স্কোর যেন কম থাকে। যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেই যার স্প্যাম স্কোর বেশি, তাহলে কিন্তু সম্ভাবনা থাকে আমাদের ওয়েবসাইটের স্প্যাম স্কোর বেড়ে যাওয়া। যদিও মানে গুগল নিজেই ডিক্লেয়ার করছে স্প্যাম স্কোর কোনো ব্যাপার না এটা। এবং এই যে মজের থার্ড পার্টি রুলস এই যে প্যারামিটার দিচ্ছে, থার্ড পার্টি টুলস এই যে প্যারামিটার গুলো দিচ্ছে, এইগুলার সাথে ওর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ভাই আপনারা সব স্মার্ট লোক, এই বারবার মেসেজ দিচ্ছেন কারণ আমি বলছি তো গ্রুপ ভিডিওটা পাবেন আপনারা, কোথাও না পাইলে আমার ইউটিউব চ্যানেলে পাবেন। সো এটা নিয়ে প্লিজ আর মেসেজ দিয়ে না, কনসেন্ট্রেশন নষ্ট হয়, বোঝেন না?
আপনারা সবাই যদি সবার মতো কথা বলেন, আমি একা ব্যক্তি সবাইকে কিভাবে ম্যানেজ করতে পারি? না, চ্যাট অফ করার দরকার নেই, কারণ এমনও হতে পারে যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না। সেটাও তো আপনাদের চ্যাটে বলবেন যে দাদা আপনাকে শুনতে পাচ্ছি না। সো প্লিজ, এটা আপনারা সবাই স্মার্ট, আপনারা এই জিনিসগুলো ম্যানেজ করলেই হচ্ছে। ওকে, সো আমরা ওই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব যেটা কিনা আমাদের ওয়েবসাইটের রিলেভেন্ট। আমরা ওই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব যার অথরিটি, আই মিন ডোমেইন অথরিটি, আমার ওয়েবসাইট থেকে একটু হলেও বেশি, চেষ্টা করব, ম্যান্ডেটরি না সব সময়, ঠিক আছে? আমরা ওই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব যার স্প্যাম স্কোর আমার ওয়েবসাইট থেকে কম, ঠিক আছে? সরি, আমার ওয়েবসাইটে যদি 0 থাকে, সর্বোচ্চ স্প্যাম স্কোর আপনি 3 থেকে 5, এখানে দেখেন বলা আছে যে 3 থেকে 5 এরকম স্প্যাম স্কোর সাইট থেকে 5-এর উপরে যদি কোনো স্প্যাম স্কোর যায়, সেই ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিং নিব না, রাইট? এবং ডিএ মানে আমার থেকে বেশি হতে হবে, হ্যাঁ, ডিএ গ্রেটার দ্যান 1 মানে কি আমার থেকে বেশি হতে পারে। সো দ্যাটস ইট, আই হোপ আপনারা বুঝতে পারছেন গুড ব্যাকলিং, ব্যাড ব্যাকলিং। এখন চলে আসি, দেখেন ফাউন্ডেশন কিছু ব্যাকলিং। ফাউন্ডেশন ব্যাকলিং আজকের খুব বিশেষ কোনো কিছু না। ব্যাকলিং লাইক দ্যাট শুধু অন্য একটা সেকেন্ডারি ওয়েবসাইট থেকে লিংক নিয়ে আসাকে ব্যাকলিং বলা হয় না। খুব বেসিক কিছু ব্যাপার থাকে। এই যে একটু আগে আমি বললাম না যে আমাদের ওয়েবসাইটে মজ একটা ডিএ দেয়, রাইট, মানে ডোমেইন অথরিটি দেয়। এই যে প্রথমে দেওয়া আছে দেখেন প্রোফাইল ব্যাকলিং, এই যে প্রোফাইল ব্যাকলিং যত বেশি করবেন মজের ডোমেইন অথরিটিতে, সেটা খুব একটা ইম্প্যাক্ট করে। প্রোফাইল ব্যাকলিং কি জিনিস একটু পরে দেখবেন হাসি বের হয়ে আসবে আপনাদের। আপনারা তো ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না? দেখেন আমি আমার ফেসবুকে যাই, ওকে, দেখেন এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে না, ইটস কল প্রোফাইল ব্যাকলিং। তার মানে যেখানে প্রোফাইল ক্রিয়েট করা যায় এবং সেই প্রোফাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে সাবমিট করা যায় এবং ওই লিঙ্কটা ওরা ডিসপ্লে করে, সেটাকে আমরা প্রোফাইল ব্যাকলিং বলি। সো নট অনলি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, সব জায়গায় কিন্তু আমরা প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করতে পারি। সো দেখেন এই যে জাস্ট এটা ইন্সপেক্ট করেন, এটা আমরা দেখার চেষ্টা করি যে এটা অ্যাকচুয়ালি নো ফলো নাকি ডু ফলো। আচ্ছা, ইন্সপেক্ট রেজাল্টটা করি। আচ্ছা, এর ভিতরে আছে, কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। এই যে এই যে স্প্যানের মধ্যে আছে, এই যে এ ট্যাগের মধ্যে, এর মধ্যে আছে, ঠিক আছে? এটা এটা নো ফলোই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটা আমি আর কপি করে দেখালাম না, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। সো এইভাবে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন। যদি একটু ফাইবারে যে দেখেন, আমি ফাইবারে যাই, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হবে। শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিংকের কাজ পাওয়া যাবে, হ্যাঁ। আমি যে বললাম এটার কিন্তু অনেক বেশি বাজেট হয় না, কিন্তু এই কাজগুলো মার্কেটে প্রচুর পরিমাণ চলে এখনো। প্রোফাইল ব্যাকলিং লিখে সার্চ দিলেন, কি বলছে দেখি? আই উইল বিল্ড 600 হাই ডিএ প্রোফাইল ব্যাকলিং ম্যানুয়ালি। ওকে, 50টা ডোমেইন ব্যাকলিং দিবে, হ্যাঁ, 50টা হাই ডিএ ডোমেইন অথরিটি। আর ডিআর মানে ডোমেইন রেটিং। সেমরাক একটা টুলস আছে, ওরা বলে ডিএ কে ওরা বলে ডিআর, মজ বলে ডিএ মানে ডোমেইন অথরিটি, আর সেমরাস বলে ডিআর মানে ডোমেইন রেটিং। হ্যাঁ, এটা $5 বিনিময়ে 50টা ব্যাকলিং দিবে। সো একটু লো প্রাইস। ও, এবং দেখেন ইনি বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার, 1300 প্লাস অর্ডার কমপ্লিট করছে, 1300 অর্ডার কমপ্লিট করছে। সো আমরা কিন্তু এগুলো করতে পারি। ব্যাপার হচ্ছে, আমি বলছি না যে এগুলো আমরা সবাই টপ আপ করতে পারবো, এর জন্য মার্কেট প্লেসে নিজেদেরকে প্রুভ করতে হবে। মার্কেট প্লেস কিন্তু এখন খুব কঠিন ব্যাপার, তবুও আমাদেরকে কাজ মানেই তো এইগুলা। সো এই যে প্রোফাইল ব্যাকলিং গুলো ইজিলি করা যায়। এখন কথা হচ্ছে দাদা এত প্রোফাইল ব্যাকলিং কোথায় যেয়ে করব? হ্যাঁ, আমার কাছে নিজেরই একটা লিস্ট আছে, প্রায় সেখানে 14,000, 11 থেকে 14,000-এর মতো ব্যাকলিং রিসোর্স আছে, ডে বাই ডে ওখানে জমা হয়। আমি একটা টিমের সাথে কাজ করি নিজেও, সো আমিও কিছু কাজ করি, আমার টিমে অনেকগুলো আছে, ওই যে বিভিন্ন সাইটের কাজ করে। যাই হোক, ওটা একটা বড় টিম মোটামুটি, ওখানে প্রত্যেক দিন প্রায় 2-100 ব্যাকলিং জমা হয়। সো ওটা তো নিশ অনুযায়ী হয়, ওই জন্য ওটা সবগুলো হয়তো বা শেয়ার করা পসিবল হবে না। নেক্সট যদি ব্যাকলিংকের ক্লাস আমি নেই, আমি আপনাদেরকে রিসোর্স শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, অনেকেই আছেন যারা আমার ব্যাচে, তারা হয়তো বা রিসোর্স গুলো পেয়েছেন আর কি। জাস্ট গুগলে যে সার্চ দেন যে প্রোফাইল ব্যাকলিং লিস্ট, প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট, আপনি হাজার হাজার লিস্ট পাবেন। এই প্রথমেই চলে যান না, এর ভিতরে আছে, হ্যাঁ, 1100 প্লাস প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট।
1100 প্লাস। এই যে দেখেন, এখানে যাবেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা প্রোফাইল ব্যাকলিং করবেন। যদি আমি একটা করে দেখানোর চেষ্টা করি, মনে করেন যে কোনো একটা সাইটে আমি একটু করে দেখানোর চেষ্টা করি, রাইট? একদম নিচের দিকে যাই, যে কোনো একটা ছোটখাটো সাইটে। আমি জানি না, এগুলো কিন্তু চেক করে দেখতে হয়, কারণ সব ওয়েবসাইট সবসময় কাজ করে না, রাইট? সব ওয়েবসাইট সবসময় কাজ করে না। visually.ly, আই এম নট শিওর এটা এই মুহূর্তে কাজ করবে কিনা। হ্যাঁ, এরা, আমি একটু দেখি, এটা আপনাদের চেক করে দেখতে হবে। যেটা কাজ করবে, লগ ইন। সো লগ ইন করার কথা বলছে, লগ ইন করি। ওকে, ক্রিয়েট অন, আমাদের অ্যাকাউন্ট নেই, সো অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। সজীব রয়, ইমেইল। আমি নিজেও শিওর না যে এখানে ব্যাকলিং ক্রিয়েট করা যাবে কিনা। আচ্ছা, পাসওয়ার্ড আমি, ওকে, পাসওয়ার্ড একটা দিলাম। দিয়ে যেভাবে যেভাবে এক এক প্ল্যাটফর্মে কিন্তু এক এক ভাবে আপনাকে চাইবে। কেউ হয়তো বা পাসওয়ার্ডই চাইবে না, ডিরেক্টলি গুগলের সাথে ইন্টিগ্রেট করার কথা বলবে। ঠিক আছে, সেটাই করবেন। আচ্ছা, কি বলছে? We cannot seem to find the page you are looking for. Here are some helpful link. Visually home. দেখি কাজ করে না, মেবি কাজ করতেছে না। দেখি মেইলে কোনো লিংক আসছে কিনা। ইয়েস, এই যে একটা দেখেন ইমেইল ভেরিফিকেশন আসছে, সো এখান থেকে ভেরিফাই করলে হয়তো বা কাজ করতে পারে। এটা কিন্তু বলা যাচ্ছে না, আগে দেখি বলা যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার হয়তো বা হতে পারে, তাও তো হয় না। আচ্ছা, কোনো না কোনো ভাবে কাজ করা যাবে, হয়তো বা আমরা খুঁজে পাচ্ছি না শর্ট টাইমের মধ্যে। ও আচ্ছা, এটা 404 ইরোর দেখাচ্ছে। তার মানে যেটাই সন্দেহ করছিলাম, যে এটা এভাবে কাজ করবে না। অন্য একটা সাইটে যাই, এই সাইটে একটা ব্যাকলিংক ক্রিয়েট করার চেষ্টা করি। হুম, এখানে জয়েন করতে হবে, যেহেতু জয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আগে, বিজনেস ইমেইল। ও মাই গড, এত কিছু চাচ্ছে এরা। আচ্ছা, দিই। সিলেক্ট পাসওয়ার্ড। কোম্পানি নেম কি দিব? জব টাইটেল, কোম্পানি সাইজ, যা চাইবে দিয়ে দেন। কোম্পানি সাইজ কত দিব আমরা? দিলাম 100 থেকে 200, 250 জন আমরা তো আছি। কি কোম্পানি এটা? একটা ও আচ্ছা, জব রোল, আমার জবের রোল কি? প্রোগ্রামার, ডেভেলপার, মার্কেটিং। রাইট, আমরা তো মার্কেটিং ডিপার্টমেন্টে। এখন জয়েন করি, দেখি কি বলে। চেক ইমেইল, ইমেইল চেক করার কথা বলছে। সবগুলোই ইমেইল চেক করার কথা বলবে, কোনো না কোনো ভাবে মেইল ভেরিফিকেশন, কোথাও না কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মেইল অথবা ফোন ভেরিফিকেশন, কিছু না কিছু একটা বলবে, সেটা করতে হবে। ইয়েস, ভ্যালিডেট করি। ওকে, আই থিঙ্ক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেল। এবার এডিট প্রোফাইলে আসেন, দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় ঢোকানো যায়। হ্যাঁ, দেখেন সব কিছু এখানে আছে। আমরা কি করব? এই যে ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ নিয়ে আসি, প্রোফাইল ইমেজ দেওয়া যায় কিনা দেখেন। আচ্ছা, এই যে ইমেজ ড্র্যাগ করে নিয়ে আসেন, সুন্দর একটা প্রোফাইল আমরা এখানে অর্গানাইজ করার চেষ্টা করব। একটা প্রোফাইল ইমেজ নিয়ে আসলাম আমি। এই যে দেখেন, কাহিনী কিন্তু ঘটেছে। এই যে ওয়েবসাইটের ইউআরএল, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব। ওকে, এই যে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন, কাহিনী শেষ।
এবার চাইলে আপনি টুইটার দিতে পারেন, এই যেগুলো আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এগুলোও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাই না? এগুলো দিয়ে দিব আমরা। প্রোফাইল একটা লিঙ্ক করি, তাহলে আপনাদের কোনো হেজিটেশন থাকবে না। ওখানে আর কি যাচ্ছে, টুইটারের লিঙ্ক, আমি টুইটারের লিঙ্কটা কপি করলাম, আমি এখানে টুইটারের লিঙ্ক দিয়ে দিলাম। গিটহাব আমার আছে, কিন্তু কোথায় আছে এখন জানি না, খুঁজে বের করতে হবে। এইগুলো হচ্ছে ডেভেলপাররা ওইসব গিটহাবটা ওইসব করে। ইউটিউব চাইছে না, ওকে, ইউটিউবের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেই, ব্যাস। সো এখন এখানে একটা বায়ো দিতে হবে, এটা ম্যান্ডাটরি। কেন ম্যান্ডাটরি? দেখেন, শুধু ব্যাকলিঙ্ক আন্দাজে করলে হবে না, আপনাকে দেখতে হবে আপনি কি দিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছেন, আপনার কিওয়ার্ডটা কি। অবশ্যই লিঙ্ক তো দিবেনই, তাছাড়া আপনি যেখানে হোক, যদি কোথাও বায়ো দেওয়ার জায়গা না পান, একটা পোস্ট দিয়ে চলে আসবেন, সেই পোস্টের ভিতরে যেন আপনার কিওয়ার্ডটা মেনশন থাকে। তো এখানে আমি একটা বায়ো দিব, যার ভিতরে মনে করেন আমি এতটুকু নিয়ে যাই, যেহেতু এখন লেখার সময় নেই। একটা বায়ো স্ট্রাকচার আপনি রেডি করে রাখবেন সব সময়, সজীবরা অর্গানিক এসিও এক্সপার্ট, মনে করেন এইটা আমার কিওয়ার্ড, তাহলে আমি কিন্তু আমার কিওয়ার্ডটা এখানে দিলাম। ক্লিয়ার? অবশ্যই আপনার ডেসক্রিপশনে কোথাও না কোথাও কিওয়ার্ডটা মেনশন থাকতে হবে, না হলে শুধু এই লিঙ্ক দেখে গুগল কি করবে? আপনার কিওয়ার্ড যখন মেনশন থাকবে বিভিন্ন জায়গায়, এই লিঙ্কের সাথে কিওয়ার্ড যখন থাকবে, তখন গুগল বুঝতে পারবে, ও আচ্ছা, এই কিওয়ার্ডের জন্য তাহলে এই ব্যক্তিকে র্যাঙ্কিং দেওয়া যায়। ট্যাগলাইন, এখানে যেহেতু ট্যাগলাইন দেওয়ার জায়গা আছে, একটা দিয়ে দেন, হ্যাঁ, এসইও এক্সপার্ট দিয়ে দেন, আপনার কিওয়ার্ড ফোকাস করে দিয়ে দেন। এগুলো একটু টেকনিক্যালি দিতে হবে, ব্যাস, দ্যাটস ইট। এটা আমি সেভ করে দিলাম এখানে। আর এই যে এইগুলো সব দিয়ে দিবেন, অ্যাড্রেস লাইন, হ্যাঁ, তারপর জিপ কোড, ফোন নাম্বার, এইগুলো যতটুকু দেওয়া পসিবল দিয়ে দিবেন। এই যে দেখেন, আমার কিন্তু একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। ভিউ প্রোফাইল, এই প্রোফাইলে যান, এই কিন্তু আমার ব্যাকলিঙ্ক, রাইট? এই যে আমার ব্যাকলিঙ্ক। এখন কি ধরনের ব্যাকলিঙ্ক এখানে ক্রিয়েট হলো, কি ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট হলো? আচ্ছা, আমরা তো পাচ্ছি না। পোস্ট, এখানে আর্টিকেল পোস্ট করা যাবে, এই যে সজীবরয়.com, ও সরি, এটা তো কোম্পানি। আমরা আমাদের সেই প্রোফাইলটা কোথায় আছে? উম, আচ্ছা, এখানে আপনারা একটা পোস্ট দিবেন, শুধু দেখেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্প্যামিং। আমি বলি যে হাজার হাজার জায়গায় আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে আসলেন, কিন্তু সেখানে কোনো অ্যাক্টিভিটি নেই। চাইলে এখানে যে কোনো একটা জেনারেল পোস্ট দিয়ে রেখে আসবেন, ঠিক আছে? জেনারেল পোস্ট দিয়ে দিয়ে দিবেন, যে এখানে যেভাবে পোস্ট দেওয়া যায়, টাইটেল দেওয়া আছে, এখানে যা যা দেওয়া আছে, আপনি একটা সুন্দর একটা পোস্ট দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে উচিত আর কি। এখন এই যে একটু আগে আমরা প্রোফাইলটা সুন্দরভাবে ডিজাইন করলাম, এই প্রোফাইলটা সঠিকভাবে এখানে এরা ডিসপ্লে করছে না। এই যে আমাদের প্রোফাইল তো এটা, কিন্তু এই যে আমরা ইয়েটে দিলাম না, ওটা কি সেভ হয়নি নাকি? আমরা মনে হয় সেভ করতে পারিনি। ও মাই গড, দেখেন কিছুই সেভ হয়নি। ওয়েবসাইটের ইউআরএলটা আপাতত এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর এটা সেভ করতে হবে কিভাবে? হ্যাঁ, এই যে সেভ হয়েছে, এখন সেভ হয়েছে। যাই হোক, এভাবে আপনারা সেভ করতে হবে, মিস্টেকলি এই জন্য আমরা খুঁজে পাচ্ছিলাম না। এখন এই যে ভিউ প্রোফাইলে যান, পাবলিক ভিউ, এবার দেখেন এখানে আপনি এই যে আমাদের ব্যাকলিংকটা জমা আছে, এটা এখান থেকে ইন্সপেক্ট করে দেখেন যে এটা আমরা নো ফলো পেলাম নাকি ডু ফলো পেলাম। এই যে এটা নো ফলো পেলাম নাকি ডু ফলো পেলাম, এই যে এ অ্যাট্রিবিউটের মধ্যে লিঙ্কটা আছে। এখানে এখানে দেখি, আর কপি করার দরকার নেই। আম, দেখেন এই যে এখানে নো ফলো আছে, এখানে নো ফলো লেখাই আছে। সো এটা আমরা কি পেলাম, এখান থেকে একটা নো ফলো ব্যাকলিংক পেলাম। আই হোপ আপনারা ব্যাকলিংক সম্পর্কে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি, রাইট? সো প্রোফাইল ব্যাকলিং এর লিস্ট আপনারা এখান থেকে পাবেন, এখানে একটা একটা করে দেখতে হবে। দেখেন এইভাবে করতে করতে কিন্তু আপনাদের কাছে একটা সঠিক স্ট্রাকচার ক্রিয়েট হয়। আপনি যখন 1000 2000 ব্যাকলিং ক্রিয়েট করবেন, 2000 ব্যাকলিং ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার এরকম 5000 প্রোফাইলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হয়তো কোনোটা কাজ করবে না। যেমন প্রথমেই আমরা যে প্রোফাইলটা খুললাম 404 ইরোর দেখাচ্ছিল, তার মানে ওই ওয়েবসাইটটা হয়তো বা এখন এক্সিস্ট করে না, হয়তো বা ওদের ডোমাইনটা নষ্ট হয়ে গেছে, অথবা ওদের সার্ভার কোনো ইস্যু আছে। সার্ভার ইস্যু হলে তো মানে 501 502 এরকম ইস্যু আসতো। 404 মানে ওই ইউআরএলটা এক্সিস্ট করে না এখন, ঠিক আছে? তারপরে চলে আসে দেখেন সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং মানে কি? আচ্ছা, বুক মার্কিং মানে তো বুঝেন আপনারা,
এই যে দেখেন আমি আমার ব্রাউজারে বুকমার্ক করে রাখছি আমার সব সোশ্যাল মিডিয়া, আমার ওয়েবসাইট রিলেটেড যত ডাটা, অ্যামাজনে আমি কাজ করি সেই ডাটা, আমার ডোমেইন হোস্টিং এর ডাটা, ট্রেনিং রিলেটেড, গ্রাফিক ডিজাইন রিলেটেড ডাটা, হ্যাঁ, বিভিন্ন টুলস, এই যে বিভিন্ন এসইও রিলেটেড বিভিন্ন টুলস। সো এটাকে বলা হয় বুকমার্কিং করা। এরকম কিছু কিছু ওয়েবসাইট আছে, এরকম দুনিয়া হাজার হাজার ওয়েবসাইট আছে যেখানে আমরা যে বুকমার্ক করতে পারি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা। বুকমার্ক করলে কি হয়, ওই ওয়েবসাইট গুলোতে অলরেডি হাজার হাজার ট্রাফিক আছে, তারা ওই ওয়েবসাইট গুলোতে আসে, এসে আমাদের ইউআরএলটা ক্লিক করে এখান থেকে পড়ে, এবং ওই যে ব্যাকলিঙ্ক করলাম ওখান থেকে আমাদের সাইটে একটা লিঙ্ক জুস পাস হওয়ার সম্ভাবনা থাকে, প্লাস নট অনলি লিঙ্ক জুস বাট অলসো ওখান থেকে একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে কনভার্ট হওয়ার সুযোগ থাকে। সো এটাকে বলা হয় সোশ্যাল বুকমার্কিং। আপনারা গুগলে খুঁজে সার্চ দিবেন সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট লিখে, গুগল থেকে আপনারা হাজার হাজার সাইট লিস্ট পাবেন। ফোরাম পোস্টিং, ফোরাম সাইট আছে আপনারা জানেন তাই না, ফোরাম পোস্ট, বিভিন্ন ফোরাম, FORUM, ফোরাম সাই ব্যাকলিং, ফোরাম ব্যাকলিং লিস্ট লিখে সার্চ দেন, দেখেন অনেকগুলো সাইট পাবেন আপনারা যে যেখানে মানুষ বিভিন্ন টপিক নিয়ে কথা বলে, যেটাকে আমরা বলি না বিভিন্ন ফোরামে কথাবার্তা হচ্ছে। এই যেমন দেখেন এই একটা ফোরাম সাইট, একটা ফোরাম সাইট, এখানে পপুলার ফোরাম সাইট আমি পাচ্ছি না এরকম, হ্যাঁ, যেগুলো আমরা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন কয়েকটা। যাই হোক, এইসব জায়গায় যে আপনাদের কোথায় লিঙ্ক দেওয়ার জায়গা আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখেন একটা মজার ব্যাপার কি, আপনি যেখানেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, কোনো ফোরাম সাইটে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওখানে প্রোফাইল ব্যাকলিংও করার সুযোগ পাবেন, আবার ওখানে ফর্ম দেওয়ার সুযোগ পাবেন। তারপর সোশ্যাল ব্যাকলিং, সোশ্যাল সরি SB মানে সোশ্যাল বুকমার্কিং যদি করেন, একটা সোশ্যাল বুকমার্কিং সাইটেও আপনি প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন, আবার ওখানে সোশ্যাল বুকমার্কিংও করতে পারবেন। ওকে, সো তারপরে চলে আসবে আর্টিকেল সাবমিশন। আই হোপ আপনার আর্টিকেল সাবমিশন এটা বোঝানো লাগবে না। দেখেন আমি খুব একটা পপুলার এক্সাম্পল দিই, যে আমরা আমাদের এই যে আর্টিকেল সাবমিশন সাইট মানে কি, যেসব ওয়েবসাইটে অথবা যেসব সোশ্যাল সাইটে আমরা আর্টিকেল, বড় বড় আর্টিকেল লিখতে পারি ব্লগের মতো, এবং সেখান থেকে আমরা একটা ব্যাকলিং নিতে পারি। দেখেন একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কডইন। আমি আমার লিঙ্কডইনে যাই, দেখেন আমি কিন্তু আমার লিঙ্কডইনেও আর্টিকেল লিখি মাঝে মাঝে, জাস্ট সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমি আর্টিকেল লিখি না। এখানে দেখবেন 30-35টার মতো আর্টিকেল লেখা আছে, আমি আমার জীবনের বিভিন্ন সময় লিখেছি। আমি যখন একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, এরকম আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, যেমন এই একটা দেখেন, এই একটা ওয়েবসাইট, একটা আর্টিকেল আমি লিখছি আমার লিঙ্কডইনে, রাইট? এখানে ক্লিক করেন, কোথায় নিয়ে যাচ্ছে? আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে কি, একটা ব্যাকলিং হলো, এবং এটা আর্টিকেল সাবমিশন ব্যাকলিং হলো। ঠিক আছে, যেখানে আর্টিকেল সাবমিট করা যায় সেখান থেকে একটা ব্যাকলিং নেওয়া যায়। ওকে, তারপরে এরকম লিঙ্কডইন আছে। তারপরে হচ্ছে সব থেকে একটা স্ট্রং, যেটাকে বলা হয় medium.com। medium.com এর কথা আপনারা জানেন কিনা আমি জানি না, যা যদি কেউ না জানেন মিডিয়াম, অবশ্যই medium.com আপনারা রাখবেন আপনাদের, এই যে sajibroy.csc@medium.com। আমারও একটা দেখেন মিডিয়ামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে নিয়মিত এই যে লেখা, নিয়মিত আসলে বলা যায় না, নিয়মিত মানে তো অন্তত সপ্তাহে একটা দুটা করে আমি মাঝে মাঝে লিখি আর কি, এবং এখান থেকেও ব্যাকলিং নেওয়ার চেষ্টা করি। যেমন এই একটা আর্টিকেল আছে দেখেন, এই একটা আর্টিকেল লিখছি আমি কিছুদিন আগে, এটা কবে লিখছি জানি না, 9 আগস্ট, এই মাসের 9 তারিখে, রাইট? এবং এখান থেকে দেখেন একটা ব্যাকলিং নিয়ে আসছি আমি, এই যে ওই, এই যে এই একটা ব্যাকলিং, ক্লিক করেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। সো ইটস কল আর্টিকেল সাবমিশন সাইট। এরকম হাজার হাজার আর্টিকেল সাবমিশন সাইট আছে, সেখানে আপনাদেরকে যেতে হবে এবং এভাবে আর্টিকেল সাবমিট করতে হবে, টপিক ওয়াইজ আর্টিকেল সাবমিট করে সেখান থেকে আপনার একটা লিঙ্ক নিয়ে আসতে হবে। ওকে, QA মানে কি, কোশ্চেন আনসার সাইট। তো কোশ্চেন আনসার সাইট মানে কি, কিছু কিছু সাইট আছে না যেখানে কোশ্চেন করা যায়, একদল এসে অ্যান্সার দেয়। তো এরকম সাইট বিভিন্ন ফোরামেও কিন্তু কোশ্চেন আনসার হয়। একদম পপুলার কোশ্চেন আনসার সাইট হচ্ছে কোরা। সবাই কোরাতে একটা অ্যাটলিস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোরা কিন্তু আমরা যারা এই যে অনলাইন মার্কেটিং এ কাজ করি, তাদের কিন্তু কোরা হচ্ছে কোরা.com। এটা কিন্তু আপনার ফেসবুকের থেকেও গুরুত্বপূর্ণ। ফেসবুক তো আমাদের লাইফে খুব একটা গুরুত্ব বহন করে না, যারা কিনা ফেসবুক অ্যাড নিয়ে কাজ না করে, যারা কিনা কোর এসইও নিয়ে কাজ করে, তাদের কিন্তু ফেসবুক অতটা গুরুত্ব বহন করে না, সত্যি কথা যেটা। কিন্তু এই যে কোরা, তারপর হচ্ছে medium.com, আমি যেগুলো এক্সাম্পল দিচ্ছি, লিঙ্কডইন, এগুলো কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। দেখেন আমি এই যে আমি তো আপনারা সবাই দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, এই যে আমি লোকাল এসইও নিয়ে একটা ফ্রি কোর্স দিচ্ছি আপনাদেরকে। সো ইউটিউব চ্যানেলে গেলে বুঝতে পারবেন। যেমন দেখেন
লাস্ট মেবি আজকেরই, হ্যাঁ আজকেরই। এই যে দেখেন এখানে একটা আর্টিকেল সাবমিশন করছি আমি। এই যে কোরার ভিতরেও কিন্তু আর্টিকেল সাবমিশন করা যায়, এত বড় বড় আর্টিকেল সাবমিশন করা যায়। আবার এখান থেকেও ব্যাকলিং নেওয়া যায়। এখানে দেখেন হাজার হাজার মানুষ কোশ্চেন করে। হুম, আপনি যদি আমার প্রোফাইলটা দেখেন আমি কতগুলো কোশ্চেন অ্যান্সার দিছি। এই হচ্ছে আমার প্রোফাইল, আমি একটু দেখানোর চেষ্টা করি। 328টা অ্যান্সার করছি। এই অ্যাকাউন্টটা মনে হয় 2016 সালে না কত সালে করা। এই যে দেখেন বিভিন্ন মানুষ কোশ্চেন করে, তাদের অ্যান্সার আমি এখানে দেই। বিভিন্ন মানুষ কোশ্চেন করে, তাদের অ্যান্সার আমি এখানে দেই। এই যে অ্যান্সার দেওয়ার মাঝে মাঝে কিন্তু আমি একটা আমার ওয়েবসাইটের লিংক ঢুকাই দিই। কি বলি যে তুমি যদি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও আমার এই লিংকে ক্লিক করে আমার এই ওয়েবসাইটে আসো। এটা কিন্তু একটা কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইট। এরকম কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং সাইট অনেক আছে, আপনারা গুগলে সার্চ করলে খুঁজে পাবেন। ওকে, সো তারপরে ডিরেক্টরি সাবমিশন, এটা নিয়ে একটু কথা বলি। খুব ইম্পর্টেন্ট জিনিস লোকাল এসইওর জন্য। লোকাল এসইওর জন্য প্রোফাইল ব্যাকলিং, ডিরেক্টরি সাইট, ডিরেক্টরি ব্যাকলিং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা সময় আমরা দেখবেন ওই যে হয়তো আমি জানি না আপনাদের জেনারেশন আছেন কিনা, আপনারা অনেকেই আছে যারা কিনা 98 99 সালে এবং 2000 সালের পরে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য একটু কঠিন হবে। তো আমি যে আপনাদের থেকে অনেক বুড়ো হয়ে গেছি তাও না, আমার বয়স এরকম 28 থেকে 30-এর মধ্যে, 29। সো আমি বলতে পারি যে আমরা যখন আগে ছোট 6 7-এ থাকতাম, যখন ডায়েরি কিনতাম, ডায়েরির প্রথম পাতায় এরকম শহরের অ্যাম্বুলেন্স, তারপরে থানার ফোন নাম্বার এগুলো লেখা থাকতো, এগুলোকে বলা হয় ডিরেক্টরি। যেখানে এক জায়গায় অনেক কিছু ইনফরমেশন লোকেট করা থাকে, এটাকে বলা হয় ডিরেক্টরি। তো বর্তমানে এখন আর ডায়েরির পাতায় কেউ বিশ্বাসী না। এরকম কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে কিনা রিলেভেন্ট বিজনেস ওনাররা তাদের বিজনেসটাকে কি করে লিস্টিং করে রাখে। এটাকে আপনি ডিরেক্টরি বলতে পারেন, আবার লিস্টিংও বলতে পারেন। ঠিক আছে, যেমন একটা পপুলার লিস্টিং সাইট বলা যেতে পারে, সেটা কি ইয়েল্প.কম। ইয়েল্প.কম দুনিয়ার সব থেকে পপুলার একটা ডিরেক্টরি ওয়েবসাইট। এখানে কি করছে, বিভিন্ন, দেখেন ম্যাক্সিমাম ডিরেক্টরি সাইট গুলো একটু পেইড হয়, তবুও কিছু ফ্রি ফ্রি এখনো পাওয়া যায়। এবং ডিরেক্টরি সাইট গুলোতে ভালো অথেন্টিক সাইট গুলোতে যদি ব্যাকলিং নিতে হয় এখানে একটা পেমেন্টের একটা ইস্যু থাকেই। আচ্ছা মনে করেন আপনি এখানে খুঁজতেছেন কি, আহ কি হতে পারে, পিৎজা, পিৎজা শপ, সবাই একটু পিৎজা খাওয়ার লোভ দেখাইলাম। পিৎজা শপ সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। এখানে আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। এটা কি বোঝাচ্ছে, এই যে ইয়েল্প.কমে এসে এই যে সান ফ্রান্সিসকোর ভিতরে যতগুলো পিৎজা শপ আছে, যতগুলো সবাই তো আর করেনি, সবার তো আর এত মানে হুদাই সময় নেই। অনেকে আছে যে এইসব টেকনোলজি বিশ্বাস করে না। দেখেন প্রথমে একটা আছে দা পিৎজা শপ, তারপরে কি অ্যারিজ ম্যান্ডি বেকারি। এরা কি করছে, এখানে এসে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, লিস্টিং করছে, তাদের বিজনেসটা এখানে লিস্টিং করছে। কোথায় লিস্টিং করছে, একটা ডিরেক্টরি ওয়েবসাইটের মধ্যে। ডিরেক্টরি ওয়েবসাইট কে, ইয়েল্প একটা ডিরেক্টরি ওয়েবসাইট, এসে তাদের বিজনেসটা এখানে লিস্টিং করছে। এদের উদ্দেশ্য কি, এই যে ইয়েল্প, ইয়েল্প কি দেখেন, আমি যদি একটু ডোমেইন অথরিটি দেখি, ইয়েল্পের ডোমেইন অথরিটি কত, 93। ও মাই গড, ইয়েল্পের ডোমেইন অথরিটি 93। তা এই ওয়েবসাইটে এরা এসে একটা ব্যাকলিং ক্রিয়েট করছে। দেখেন ব্যাকলিং ক্রিয়েট করে এদের ওয়েবসাইটে এখানে লিঙ্ক আপ করছে। তার মানে কি এদের ওয়েবসাইট এখান থেকে একটা ব্যাকলিং পাচ্ছে। তার মানে কি এখান থেকে একটা লিঙ্ক জুস পাস হচ্ছে এই এত বড় একটা অথরিটি ওয়েবসাইট থেকে। নট অনলি লিঙ্ক জুস, যাদের এই মুহূর্তে পিৎজা খাওয়ার ইচ্ছা হচ্ছে, এই যে সান ফ্রান্সিসকো যারা বসে আছে, তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে ক্লিক করে এদের ওয়েবসাইটে যাচ্ছে। তার মানে কি দুইটা জিনিস হচ্ছে, এখান থেকে ট্রাফিক পাচ্ছে তাদের বিজনেসের জন্য, প্লাস এখান থেকে তারা লিঙ্ক জুস পাচ্ছে তাদের এসি ইমপ্রুভমেন্টের জন্য। এবং এই যে ট্রাফিক গুলো যাচ্ছে এটাও কিন্তু পরোক্ষভাবে তাদের যে র্যাঙ্কিং এ হেল্প করে। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় ডিরেক্টরি ওয়েবসাইট। তো প্রচুর পরিমাণ কাজ করতে পারে। আমি বাংলাদেশে যদিও বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা একেবারে শূন্য বলা যাবে না, টুকটাক অনেক কাজ করেছি, কারণ বাংলাদেশে অনেকগুলো এজেন্সির সাথে আমি আগে কাজ করতাম, এখন তো একদম রিমোট বেসিস কাজ করি। তো এরকম দেখেন একটা ডক্টর ডিরেক্টরি নিয়ে কাজ করেছিলাম আমি। এই যে বাংলাদেশি, আমি আসলে দেখাতে চাচ্ছি না, BANGLADSHI, বাংলাদেশি ডক্টর ডিরেক্টরি। মনে করেন কোন একজন ডাক্তার আপনাকে বললো তার 50টা ডিরেক্টরি ব্যাকলিং ক্রিয়েট করে দিতে হবে, তাহলে যে দেশের ডক্টর, ডিরেক্টরি সাইট ব্যাকলিং গুলো কিন্তু কান্ট্রি ওয়াইজ করা উচিত, যে কান্ট্রিতে সেই কান্ট্রিতে লিস্টিং করা উচিত। তো ডক্টর ডিরেক্টরি এই একটা ডিরেক্টরি সাইট। আপনি এখানে যান, যে কোথায় দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ আছে কিনা। যদি সুযোগ না থাকে তাহলে এদের কন্ট্যাক্ট ফর্ম, এই যে ডক্টর ডট কি
drBangladesh.com, এদের সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে বলেন আমি আপনার ওয়েবসাইটে একটা লিস্টিং করতে চাই। তারপরে তার সাথে নেগোশিয়েট করেন, সেটা মেইল থ্রু হতে পারে অথবা ডিরেক্টলি মেসেজ হতে পারে, যেভাবে হোক, অথবা ডিরেক্টলি ফোন কলে হতে পারে। তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে তাদের সাইট থেকে অনুমতি নিতে হবে। তাই সেটা ফ্রি হতে পারে অথবা তাদের পেইড প্যাকেজ হতে পারে। তাদের কাছ থেকে প্যাকেজ জেনে আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে ওটা বাদ দিবেন। আর যদি মনে করেন যে পেইড করতে রাজি, আপনার এই মুহূর্তে এসি ইমপ্রুভমেন্ট করতে হবে, সো ওকে, তাদের সাথে ডিল ফাইনাল করবেন। এটা হচ্ছে ডিরেক্টরি সাইটের ব্যাপার। ওয়েব 2.0, আচ্ছা, ওয়েব 2.0 এটা শুনলে একটু কেমন আজগুবি লাগে না? ওয়েব, আমরা যে ইউটিউব ব্যবহার করি, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করেছে, এগুলোকে বলা হয় ওয়েব 2.0। এটা টেকনোলজি। অ্যাকচুয়ালি টেকনোলজি বলা উচিত হবে কিনা আমি জানি না। আমি যদি একটু গুগল সার্চ করি, হোয়াট ইজ ওয়েব 2.0? Web 2.0 is the second generation of internet characterized by shift from static HTML page or more inactive and collaborative environment. আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি। আমি আসলে টেকনিক্যাল ওয়ার্ড গুলো বলতে চাচ্ছিলাম না। এই যে এখন তো ওয়েব 2.0 চলে যাচ্ছে ডে বাই ডে, ওয়েব 3.0 তে চলে আসতেছি আমরা। একটা সময় ছিল ওয়েব 1.0, তখন কি ছিল? এখন দেখেন, আমরা ইচ্ছা করলে ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে পারি, চাইলে ভিডিওটা ডিলিট করতে পারি, উইশ ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, মন চাইলে একটা ভিডিও আপলোড করতে পারি, একটা ছবি আপলোড করতে পারি, অথবা কিছু কন্টেন্ট আপলোড করতে পারি, কিছু কন্টেন্ট আপডেট করতে পারি, কিছু ডিলিট করে দিতে পারি। এটা কিন্তু আমরা করতে পারি, কারণ কি এখন একটা ডায়নামিক, আচ্ছা সবাই কোশ্চেন অ্যান্সার দিবে এখন, প্লিজ হ্যান্ড রাইজ করেন না। একটা ডায়নামিক সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে, রাইট? এই ডায়নামিক সিচুয়েশনটা আগে ছিল না, আগে ছিল স্ট্যাটিক। তার মানে আপনি যা করবেন না কেন তার পিছনে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, অ্যাটলিস্ট এইচটিএমএল থাকা লাগবে, যেটা ছিল স্ট্যাটিক। একজন ডেভেলপার ছাড়া আগে কিছুই করা যেত না, যেটাকে বলা হয় ওয়েব 1.0। আর এখন চলে আসছে ওয়েব 2.0। এরকম হিউজ পরিমাণ ওয়েব 2.0 সাইট আছে, যেখানে যে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। যেমন, আচ্ছা, এই যে আমি বললাম ইউটিউব কিন্তু একটা ওয়েব 2.0 সাইট, তাই না? ইউটিউব একটা ওয়েব 2.0। আর তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে দেখবেন, blogspot.com। এই যে আমরা কি করি, ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না? ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। এই যে দেখেন, আমার ওয়েবসাইটের লিঙ্কটা আছে। তাহলে এটা কি হলো? এটা একাধারে প্রোফাইল ব্যাকলিঙ্কও বটে, আবার একাধারে একটা কি হলো, ওয়েব 2.0 ব্যাকলিঙ্কও হলো। সো এইভাবে আপনারা দেখবেন গুগল সার্চ করে। ব্রোকেন লিঙ্কস, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। এগুলো সব ডে বাই ডে প্র্যাকটিক্যাল দেখানো হবে, আমি যতটুকু শুনলাম। এখন কে দেখাবে জানি না, যদি আমাকে বলে আমি দেখাবো অথবা অন্য কোনো ইনস্ট্রাক্টর দেখাবে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, আমি এই লিস্টটা দিয়ে দেবো অফিসে। ওকে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কি জিনিস? ব্রোকেন লিঙ্ক মানে কি? ওকে, মনে করেন একটু আগে যে সাইটটা আমরা দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি সবার কোশ্চেন আমি নিব, একটু ধৈর্য ধরেন, আমি কমপ্লিট করি। না হলে এখন কোশ্চেন নিলে এই যে কথা বলার সিচুয়েশনটা নষ্ট হয়ে যাবে। ওকে, দেখেন, এ একটা ওয়েবসাইট, রাইট? এখানে এই পেজটা লিংক করা আছে, এখানে একটা ব্যাকলিঙ্ক করা আছে, যদিও এটা ইন্টারনাল ব্যাকলিঙ্ক করা, ইন্টারনাল লিঙ্কিং করা। এখন সামহাউ মনে করেন এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা মনে করেন এটা অন্য একটা ওয়েবসাইট, সাপোজ বোঝার জন্য ধরে নেন এটা অন্য একটা ওয়েবসাইট, তারা এই লিঙ্কটা চেঞ্জ করে ফেলছে। হয়তো 301 রিডিরেকশন করে নাই, 301 রিডিরেকশন হয়তো বা আপনারা সবাই জানেন, টেকনিক্যাল এসইও তে শিখছেন। অথবা সামহাউ এই লিঙ্কটা ডেড, অথবা এই ওয়েবসাইট তাদের ডোমেইনটা রিনিউয়াল করেনি, তাদের ওয়েবসাইটটা এখন ডেড। এখন যদি এই লিঙ্কে আপনি ক্লিক করেন তাহলে কি দেখা যাবে? পেজ ইজ নট এক্সিস্ট এরকম দেখা যাবে, রাইট? পেজ ইজ নট এক্সিস্ট অথবা 404 ইরোর দেখা যাবে।
রাইট, 404 ইরোর দেখা যাবে। এটা কিন্তু এসইওর জন্য একটা থ্রেট। কোন ওয়েবসাইটে যদি এরকম আহ, যেটাকে বলা হয় এই যে এরকম ইরোর ব্যাকলিং থাকে যেটা কিনা কাজ করে না, ডেড ব্যাকলিং বলা হয়, অথবা আমরা এইভাবে বলতেছি ব্রোকেন লিঙ্কস, যে লিঙ্কটা অ্যাকচুয়ালি কাজ করে না, নাল লিঙ্ক, হ্যাঁ, ডেড লিঙ্ক যেটাকে বলা হয়, ডেড লিঙ্কও বলতে পারেন, ব্রোকেন লিঙ্কও বলতে পারেন, কাজ করে না। মনে করেন সামও আমি এখানে একটা লিঙ্ক করছি, এই লিঙ্কটা কাজ করে না, তার মানে গুগল এসে যখন দেখবে এই লিঙ্কটা কাজ করে না, তখন গুগল আপনার ঘাড় মটকে ধরবে। এটা গুগল ভালোভাবে মোটেই নেয় না। গুগল ভাবে কি জানেন, আপনি আপনার তার ইউজারদেরকে বোকা বানাচ্ছেন। সো গুগলের ইউজারদেরকে বোকা বানানোর কোনো অধিকার আমাদের দেয়নি গুগল। তখন গুগল আপনাকে একটা মানে নেগেটিভ মার্ক তো বলা হয় না, আপনাকে এসইও তে ইমপ্রুভমেন্ট দিবে না। সো খুঁজে খুঁজে প্রত্যেকটা ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক গুলো বের করতে হয়, যে আমার ওয়েবসাইটে যে লিঙ্ক গুলো আমি দিচ্ছি অন্য ব্যক্তিদেরকে, তারা কোথাও ডেড হয়ে যাচ্ছে কিনা। মনে করেন সামাও এখানে কে বা কারা আছেন, প্রথমে আছে সাজিদুর রহমান ভাই। সাপোজ আমি এখানে একটা ব্যাকলিঙ্ক দিলাম সাজিদুর রহমান ভাইয়ের ওয়েবসাইটে। কালকে সাজিদুর রহমান ভাই ওয়েবসাইটটা ওনার কালকে রিনিউয়াল ডেট, উনি রিনিউয়াল করেনি, তাহলে কি হলো, এই ব্যাকলিঙ্কটা কিন্তু ডেড ব্ল্যাক লিঙ্ক হয়ে যাবে। সো আমার উচিত এই লিঙ্ক গুলো খুঁজে বের করা, খুঁজে বের করে সেগুলো টেক করা। এই জন্য আমাদের কি করতে হয় জানেন, মনে করেন কোনো ব্যক্তি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছে কোনো একটা আমাদের কম্পিটিটর সাইটের, যে আমরা দেখলাম তার ওয়েবসাইটে এরকম 50টা ব্রোকেন লিঙ্ক আছে, তাকে আমি মেইল করব যে ভাই তোমার ওয়েবসাইটে তো এই লিঙ্ক গুলো ব্রোকেন, তুমি এগুলো কেন রাখছো। এখন ও তো হয়তোবা এগুলো বোঝে না, বুঝলেও হয়তোবা এতদিন গুরুত্ব দেয়নি। তো আমি বললাম যে তুমি এই লিঙ্ক গুলো ব্রোকেন লেখো না, এইখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা রিপ্লেস করে দাও। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের হাত থাকে না, শুধু কোলাবোরেশন করা ছাড়া আমাদের হাত থাকে না। সো এরকম একটা ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আপনারা কিভাবে বের করবেন, অনেকগুলো টুলস আছে। ব্রোকেন লিঙ্ক চেকার, ব্রোকেন লিঙ্ক চেকার লিখে সার্চ দেন, অনেকগুলো পাবেন, এই যে এটা পাবেন, এটা পাবেন, তবে এই স্টেপ সব থেকে আমার কাছে মানে ইম্পর্টেন্ট মনে হয়, ব্রোকেন লিঙ্ক চেকার। তো মনে করেন আপনি কার ব্রোকেন লিঙ্ক চেক করবেন, যে কোনো একটা ওয়েবসাইট আমাকে বলেন, ব্যাকলিঙ্কো, সাপোজ ব্যাকলিঙ্কো একটা ওয়েবসাইট, আমি এর ব্রোকেন লিঙ্ক চেক করব, দেখবো এর কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। এসইও ইন্ডাস্ট্রিতে জায়ান্ট একটা ওয়েবসাইট, এই ওনার কি ব্র্যান্ডিং, যিনি এসইওর একটা স্মার্ট লোক। এই যে দেখেন, এই যে ব্রোকেন লিঙ্ক চেকার, এখানে যাবেন, ইউআরএলটা দিবেন, চেক ব্রোকেন লিঙ্ক। এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা আমরা চেক করতেছি। কত ব্রোকেন লিঙ্ক, 53টা ব্রোকেন লিঙ্ক পেয়েছি আমরা। এই আর্টিকেলের ভিতরে এই একটা ব্রোকেন লিঙ্ক আছে, যেটা এখন কাজ করে না, আগে হয়তো বা কাজ করতো, এখন কাজ করে না। এই একটা আছে, এই আর্টিকেল, আমরা এই আর্টিকেলের মধ্যে যাব তাহলে। ঠিক আছে, এটা কি, এই যে এই অ্যাঙ্কর আছে জেনি, জে এ এন, এই অ্যাঙ্করের উপরে এই লিঙ্কটা আছে, জানি না পাওয়া যাবে কিনা, অনেক সময় ভুল ডাটা দেখায়। জেনি ক্লিয়ার, এখানে একটা লিঙ্ক আছে, যদিও এটা কমেন্ট ব্যাক লিঙ্ক। আমরা এখানে একটু ক্লিক করি তো, দেখি লিঙ্কটা পাই কিনা, ভুল লিঙ্ক দেওয়া কিনা। দেখেন ক্লিয়ার ব্যাপারটা, হ্যালো, এই লিঙ্কটা কিন্তু এখন কাজ করে না, এই লিঙ্কটা এখন কাজ করে না, এটা কিন্তু একটা ব্রোকেন লিঙ্ক হয়ে গেল এই ওয়েবসাইটে। তো আমরা এই যে ব্র্যান্ডিন, কিন্তু এই যে টাকলা, আমারও তো ওনার অবস্থায় যাচ্ছি, এখন শুধু টাক পড়লে তো হবে না, ওনার মতো টাকাওয়ালাও হওয়া লাগবে। ওকে, সো ব্র্যান্ডিন, উনি দেখেন ইনি যে মেসেজটা করেছিল, হ্যাঁ, এই যে কমেন্ট করেছে, ওনার রিপ্লাইও করেছে, কিন্তু মিস্টেকলি এই মুহূর্তে এই লিঙ্কটা এখন ব্রোকেন, ওনার যে ওয়েবসাইটটা ছিল এই লিঙ্কের সাথে এখন ব্রোকেন। আমরা ব্র্যান্ডিনের কন্ট্যাক্ট ফর্মে যাব, যাওয়ার পরে ওখানে একটা মেইল করব যে দাদু তোমার এই পেজে এই লিঙ্কটা ব্রোকেন, তুমি যদি চাও এটা রিমুভ করে আমার একটা লিঙ্ক দিতে পারো এখান থেকে, কন্ট্যাক্ট ফর্ম থেকে, তাকে আমরা একটা মেইল করতে পারি, অথবা তার মেইল যদি আমরা খুঁজে পাই তাকে মেইল করতে পারি। যদিও ব্র্যান্ডিনের এখানে মেইল করলে চলবে না, এবং একটু বুঝতে হবে এটা যদি একটা কমেন্ট, কমেন্ট রিপ্লেস করে তো আর আমার লিঙ্ক দিবে না, তাই না, কমেন্ট রিপ্লেস করে আমার লিঙ্ক দিবে না। যদি আর্টিকেলের ভিতরে এই ধরনের কোনো ইয়া থাকতো, ব্যাকলিঙ্ক থাকতো, এই যে এরকম আর্টিকেলের ভিতরে, তাহলে এটা হতো। এখন এর জন্য এই যে দেখেন, এই যে টুলস এর হিসাব বাদ দেন, এই যে কোনো ওয়েবসাইটে কতগুলো লিঙ্ক আছে এটা কিন্তু আমরা সহজে আবার চেক করতে পারিও না। একটা এক্সটেনশন ইউজ করবেন, এই যে এই এক্সটেনশনটা, অটোমেটিক ব্যাকলিঙ্ক চেকার। ঠিক আছে,
যে অটোমেটিক ব্যাকলিংক চেকার লিখে সার্চ দেন, অটোমেটিক ব্যাকলিংক চেকার ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্স, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় ব্যাকলিংক ক্রিয়েট করা হচ্ছে, কোথায় হচ্ছে না। আচ্ছা, এখন আপাতত বন্ধ রাখি। এই যে এইটা আপনারা আপনাদের ক্রোম এক্সটেনশনে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে দেখেন এটা যখন আপনি ওপেন করবেন, এই যে অটোমেটিক ব্যাকলিংক চেকারটা ওপেন করবেন, এই ওয়েবসাইটে যতগুলো লিংক আছে সবগুলো রেড মার্ক দেখাবে। তখন আপনি বুঝতে, অনেক ক্ষেত্রে নতুন নতুন সাইটে গেলে বোঝা যায় না যে কোথায় লিংক করা, কোথায় লিংক করা, কিভাবে খুঁজবো। এত লাইন বাই লাইন খোঁজার দরকার নেই, শুধু এইগুলো দিবেন। এখানে এই যে 158টা নো ফলো ব্যাকলিংক আছে আর 266টা ডু ফলো ব্যাকলিংক আছে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা সব, এই যে চেক ব্যাক ব্রোকেন লিংক, এখানে যদি ব্রোকেন লিংক থাকে এখান থেকেও দেখেন ব্রোকেন লিংক চেক করতে পারবেন। এই যে ব্রোকেন লিংকটা চেকিং করে দিবে। দেখি কেমনে ব্রোকেন লিংক চেক করে দেয় ফ্রিতে। এই যে চেকিং এখনো চলতেছে। ওকে, যাই হোক, এটা হয়তো টাইম নিবে, আপনারা এই টুলসটা দিয়ে একটু চেক করে দেখেন, ব্রোকেন লিঙ্ক গুলো চেক করে দেবে। এই যে 158 আর 267টা টোটাল এতগুলো লিঙ্ক, প্রায় 500-র উপরে লিঙ্ক আছে এখানে। কেউ ডু ফলো, কেউ নো ফলো, এর ভিতরে যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে এ চেক করে দিবে। সো চেক করতে টাইম লাগবে, এতগুলো লিঙ্ক, আরো ফ্রি টুলস তো। ওকে, এইভাবে আপনারা ব্রোকেন লিঙ্ক চেক করে তাদের কাছে একটা অপরচুনিটি থাকে। এই যে প্রথম এতক্ষণ যে 8টা আমি কথা বললাম তার ভিতরে ব্রোকেন লিঙ্কটা যদিও একটু হেজিটেট ফিল হচ্ছে। ওকে, আই এম সরি, মেবি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, যেহেতু এই যে ব্রোকেন লিঙ্ক গুলো চেক করলে 10 জন আপনি চেক করলেন, তার ভিতরে সবাইকে মেইল দিলে সবাই আবার অ্যাকসেপ্ট করে না। হুম। ওকে, আই হোপ এখন ক্লিয়ার। সো এই যে প্রথম যে 7টা বললাম, এই 7টা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য। ওকে, প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল বুক মার্কিং, ফর্ম পোস্টিং, আর্টিকেল সাবমিশন, কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন লোকাল এসইওর জন্য এসেনশিয়াল। ডিরেক্টরি সাবমিশন ছাড়া লোকাল এসইওতে সাকসেস হওয়া যাবে না এটা বলা যাবে না, কিন্তু লোকাল এসইওর একটা খুব স্ট্রং প্যারামিটার নিয়ে আসে এই যে ডিরেক্টরি সাবমিশন, ওয়েব 2.0 এটাও। তারপরে দেখেন ইনফোগ্রাফিক লিঙ্ক আছে। ইনফোগ্রাফিক মানে আপনারা বোঝেন? হ্যালো, ইনফো প্লাস গ্রাফিক মানে যদি কোনো গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে কোনো ইনফরমেশন ডিসপ্লে করার সুযোগ থাকে সেটাকে বলা হয় ইনফোগ্রাফিক। কিছু এই যে ইনফোগ্রাফিক, এটা আপনারা সবাই ওই যে ইয়া ইউজ করছেন না, কি বলে ওটা, পিন্টারেস্ট। পিন্টারেস্টে দেখবেন এরকম লম্বা লম্বা ছবি থাকে, যেখানে একটা ছবির মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে। একটা এক্সাম্পল দিই, আমরা ছোটবেলায় সবাই পড়েছি না যে মশার জীবনচক্র, শিমের জীবনচক্র, ব্যাঙের জীবনচক্র। মশা প্রথমে কি হয়, লার্ভা, লার্ভা থেকে ডিম, ডিম থেকে শুককীট, মুখকীট, তারপরে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মশা, পূর্ণাঙ্গ মশা, তারপর হচ্ছে মশার মৃত্যু, আবার মশা ডিম পাড়ে, এরকম একটা সার্কেল দিয়ে বোঝাতো না। ব্যাপার হচ্ছে একটা ছবি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি মশার জীবনচক্র, কিন্তু যদি আপনাকে বলা হয় এটা লেখেন তো মশার জীবনচক্র, তাহলে কিন্তু 10 পাতা লিখে ফেলবেন। তো ছবি দিয়ে যদি কোনো একটা সুনির্দিষ্ট ইনফরমেশন ডিসপ্লে করা সম্ভব হয় সেটাকে বলা হয় ইনফোগ্রাফিক। এরকম দেখেন গুগলে অনেকগুলো ইনফোগ্রাফিকের এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা বুঝে নিবেন আপনারা। হ্যাঁ, কি হতে পারে মনে করেন এই একটা ইনফোগ্রাফিক, একটা, এটা আমি সবসময় ক্লাসে এক্সাম্পল দিতে পারি যে বিজনেস টাইমলাইন ইনফোগ্রাফিক। প্রথমে দেখেন প্রথম ধাপে আইডিয়া, দ্বিতীয় ধাপে কি প্ল্যান, তৃতীয় ধাপে কি ওয়ার্ক, চতুর্থ ধাপে লঞ্চ, পঞ্চম ধাপে টার্গেট, ষষ্ঠ ধাপে সাকসেস, আর অষ্টম ধাপে ফিনিশ। এটা দিয়ে আপনার বিজনেস টাইমলাইন একটা ইনফোগ্রাফি ডিসপ্লে করা সম্ভব হচ্ছে যদি বলা হতো ভাই এটা আপনি লেখেন তো। এই যে 7টা না 8টা ধাপ, 6টা ধাপ এখানে দেখলাম, 6টা ধাপ লিখতে গেলে আপনার 6 × 2 = 12 পাতা লাগতো, তাই না? সো এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে কিনা এরকম সংক্ষেপে লেখা যায়, শুধু একটা ছোট আর্টিকেল হয়তো বা 300-400 ক্যারেক্টার আর্টিকেল লেখার সুযোগ দেয়, আর একটা এরকম ইনফোগ্রাফিক ইমেজ দেওয়ার সুযোগ দেয়। লাইক দ্যাট, এটা হচ্ছে এই যে আপনার ইয়াগুলা পিন্টারেস্ট। পিন্টারেস্টে দেখবেন এরকম বড় বড় ইনফোগ্রাফিক ছবি ইউজ করা হয়, এরকম এগুলোকে বলা হয় ইনফোগ্রাফিক লিঙ্ক অথবা ইনফোগ্রাফিক ব্যাকলিঙ্ক বলা যায় যেটাকে। ঠিক আছে, ওইসব জায়গায় আপনাকে বড় বড় সুন্দর সুন্দর ছবি বানাতে হয়, বানায় ওখানে আপনার লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করতে হয়। তারপরে দেখেন ভিডিও সাবমিশন, এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে ভিডিও সাবমিশন করা যায়। সহজ আপনাদের সামনে আছে ইউটিউব নিজেই, ইউটিউবের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া যায়।
এবং সেই লিঙ্কটা ক্লিকেবল হয়, ইটস এ অন কাইন্ড অফ ব্যাকলিঙ্ক। ইউটিউব আছে, ভিমিও আছে, তারপরে আবার ইয়ে আছে না এখন ওই যে ড্যান্স দেয় কি জানি, টিকটক। টিকটকে লিঙ্ক দেওয়া যায় না মেবি, আই এম নট শিওর, টিকটক সম্পর্কে আমার ধারণা খুবই কম, যদিও জাস্ট পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, তবে সেখানে ওই যে ড্যান্সের ছবি দেওয়া নেই, ঠিক আছে। সেখানে আমার ওই যে নিজেরই কিছু টুকটাক ভিডিও দেওয়া, শর্ট ভিডিও, এসইও রিলেটেড ভিডিও দেওয়া, ইমেজ সাবমিশন, এই লাইক দ্যাট, ওটাই। যে আপনার প্রিন্টারেস্ট হতে পারে, প্রিন্টারেস্ট ইনফোগ্রাফিক মানে তো ওখানে ইমেজ, অন কাইন্ড অফ ইমেজ। পডকাস্ট সাবমিশন, যেখানে কিনা ওই যে ভয়েস দেখবেন কিছু জায়গায় এখন পডকাস্ট মার্কেটিং কিন্তু বিগত 2021 সালের পর থেকে খুব একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, যদিও এখনো সেই লেভেলে এটা যেতে পারেনি, তবে যথেষ্ট পরিমাণে এটা নিয়ে চর্চা চলতেছে। পডকাস্ট সাবমিশন খুব একটা করা লাগে না, ক্লায়েন্টের জন্য খুব একটা করা লাগে না, কিন্তু এই যে পিডিএফ সাবমিশন এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু করা লাগে। পিডিএফ অথবা ডক সাবমিশন বলা হয় এটাকে, ডকুমেন্ট সাবমিশন। আমি এটা যদি একটু উপরে উঠাই দেই, আই থিঙ্ক বেটার হবে। পিডিএফ সাবমিশনটা প্রচুর করা লাগে, হ্যাঁ, পিডিএফ সাবমিশনটা করা লাগে। নট পিডিএফ সাবমিশন, এটাকে বলা হয় ডকুমেন্ট সাবমিশন বলা হয়। নট অনলি পিডিএফ, সেটা ওয়ার্ড হতে পারে, ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিং এভাবে করা হয়। সো আই হোপ আপনারা ব্যাকলিংকের যে ফাউন্ডেশন ব্যাকলিং, এটা কখন করতে হয়, এটা কিন্তু এই ফাউন্ডেশন ব্যাকলিং এর গুরুত্ব এখন একটু লোপ পেয়েছে। একটা সময় এসইওর 70% ইফোর্ট ব্যাকলিং থেকে আসতো, আর এখন এমন একটা জামানা, এটা আসলে ডিসাইড করা মুশকিল যে এটা একটা সময়, যেমন আমি যখন কাজ শিখেছি 16 সালের দিকে, তখন আমার ট্রেনাররা বলতো এটা 30% ইফোর্ট দেয় ব্যাকলিং, এই সরি ব্যাকলিং একটা এসইওর জন্য, আর এখন অনেকেই বলে এটা 10%। কিন্তু ইন্ডাস্ট্রি ভেদে, যেমন আপনি যদি ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এখানে স্ট্রং ব্যাকলিংকের অনেক বড় একটা জায়গা আছে। যদি লোকাল এসইও নিয়ে কাজ করেন, খুব একটা ব্যাকলিং প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং অথবা আপনার মাঝে মাঝে এই যে ডিরেক্টরি ব্যাকলিং, এইগুলা। যদি ই কমার্স এসইও নিয়ে কাজ করেন, তাহলে ওখানে ব্যাকলিংক লাগেই না বলতে গেলে চলে। ই কমার্স এসইওর ভিতরে বেসিক্যালি কিছু প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং টুকটাক করলেও চলে। সো ব্যাকলিংকের ইফোর্টটা ইন্ডাস্ট্রি অনুযায়ী আবার কিছুটা ডিপেন্ড করে। ওকে, এখন এই যে আমি বললাম ফাউন্ডেশন ব্যাকলিং, এটা কখন করতে হয় জানেন? একটা যদি নিউবি ওয়েবসাইট হয়, এই জিনিসটা একটু মাথায় রাখেন, আমরা স্প্যামিং করে ফেলি। স্প্যামিং সম্পর্কে অনেকেই জানি না। আমরা কি করি, ওয়েবসাইট আজকের বিল্ড করলাম, কালকে থেকে ব্যাকলিং করা শুরু করলাম, না, এটা করা যাবে না, নেভার এভার। মিনিমাম 3 মাস, অনেকেই বলে 6 মাস, তো মিনিমাম 3 মাস কোনো ব্যাকলিং করবেনই না। যদিও করেন একটা দুইটা, প্রত্যেকদিন একটা দুইটা, তারপরে 3 মাস অথবা 6 মাস পরে যখন আপনি ব্যাকলিং ধরবেন, প্রত্যেকদিন 4টা 5টা করে ব্যাকলিং করবেন। হয়তো প্রোফাইল ব্যাকলিং করলেন 5টা, সোশ্যাল ব্যাকলিং করলেন 5টা, ফোরাম পোস্টিং করলেন 5টা, এরকম প্রত্যেকদিন 25, 30, সর্বোচ্চ 50টা, এর বেশি ব্যাকলিং করা যাবে না। তার মানে এই না হাতে গুনে করবেন না যে আজকের 5টা করলাম, কালকেরও 5টা, তার পরের দিন 5টা প্রোফাইল ব্যাকলিং, এরকম না। একটু এলোমেলো করবেন যেন গুগল এটা ট্র্যাক করতে না পারে। যদি প্রত্যেকদিন 5টা করে প্রোফাইল ব্যাকলিং করেন, গুগল ভাববে কি, এটা সিদ্ধান্ত নিয়েই ফেলছে যে প্রত্যেকদিন 5টা করে করবে, স্প্যামিং করতেছে। কারণ ন্যাচারালি প্রত্যেকদিন তো 5টা ব্যাকলিং হওয়া সম্ভব না। প্রোফাইল ব্যাকলিং ন্যাচারালি প্রত্যেকদিন একটা ওয়েবসাইটের 5টা করে সোশ্যাল ব্যাকলিং হওয়া সম্ভব না। কোনোদিন 5টা হবে, কোনোদিন 10টা হবে, কোনোদিন 30টা হবে, কোনোদিন একটাও হবে না। যদি এই ফ্লো মেনটেন্স করেন, তখন গুগল আর কখনোই কোনোভাবেই আপনার এই যে এটা ধরতে পারে না যে এটা স্প্যামিং হচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, না প্রথম দিন থেকে না, অন্তত 3 মাস যেতে দিবেন ওয়েবসাইটের বয়স, তারপরে আস্তে আস্তে ব্যাকলিং হবেন। কারণ কি, আপনি আজকেরই আপনার ওয়েবসাইটটা লঞ্চ করছেন, এত মানুষ জানলো কি করে যে আপনার ওয়েবসাইটে শেয়ার করতেছে, তারা আপনাকে রিকমেন্ড দিচ্ছে অন্তত 2-3 মাস না গেলে। সো এই জিনিসটা মাথায় রাখলে ব্যাস হয়েছে। একটা টেকনিক্যাল পার্ট আমি যদি বলি, ডিসেবল লিঙ্ক কি করতে হয়। দেখেন, আমি ব্যাকলিঙ্ক এর কথা বললাম, তো ম্যাক্সিমাম ব্যাকলিঙ্ক স্পেশালিস্ট যারা আছে, দেখবেন আপনারা যদি লিঙ্কডইন ঘাটাঘাটি করেন, কিছু মানুষ আছে শুধুমাত্র স্রেপ অর স্রেপ ব্যাকলিং এক্সপার্ট, লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট। তারা শুধুমাত্র তাদের ক্যারিয়ারটা ব্যাকলিঙ্কের উপরেই ডেভেলপ করছে, হিউজ পরিমাণ লোক পাবেন। সো তাদের সব থেকে একটা প্যারা কি, ক্লায়েন্ট আসে যে ভাই আমার স্প্যাম স্কোর অনেক বেড়ে গেছে, এটা কিভাবে চেঞ্জ করব। সাপোজ এখানে প্রথমে আছেন কে, আমি একটু বলার চেষ্টা করি। প্রথমে আছেন সাজিদুর ভাই। আচ্ছা, বারবার সাজিদুর ভাইয়ের এক্সাম্পল দিচ্ছি, উনি প্রথমেই আছে, কি করবো, আমার কি অপরাধ। তো সাজিদুর ভাইয়ের একটা ওয়েবসাইট আছে,
উনি মনে করেন যে বাংলাদেশে কি বিক্রি করে, ডিম বিক্রি করে। সাপোজ ওনার একটা ওয়েবসাইট আছে, ডিম বিক্রি করে, আমিও ডিম বিক্রি করি, আমরা একই শহরে থাকি দুজনে দুইটা ওয়েবসাইট আছে। এখন আমি বললাম কি, আহ, ওনার ওয়েবসাইটে ব্যাকলিং করতে তো আর অ্যাক্সেস লাগে না, ব্যাকলিং করতে অ্যাক্সেস লাগে না। আমি আমার টিমকে বলে দিলাম, ঠিক আছে সাজিদুর ভাইয়ের ওয়েবসাইট গুলা সবাই স্প্যাম স্কোর, যেসব বড় বড় যেসব সাইটে 20, 30, 40, 50 স্প্যাম স্কোর আছে, ওই ওয়েবসাইট থেকে ব্যাকলিং করো প্রত্যেকদিন 20, 30টা করে। এবং আন্ডার 18+ ওয়েবসাইট, যেগুলো নুড ওয়েবসাইট, যেগুলো নিষিদ্ধ ওয়েবসাইট, এইসব ওয়েবসাইট থেকে ওনার ওয়েবসাইটে কিছু ব্যাকলিং করলাম। আমি চুরি করে করলাম, সাজিদুর ভাই সেটা বুঝতে পারলো না। এই যে করলাম, ওনার ওয়েবসাইটে কিন্তু স্প্যাম স্কোর বেড়ে গেল। সাজিদুর ভাই বাঁচবে কি করে? ওনারও কি ওষুধ দিব একজন এসইও এক্সপার্ট হিসেবে? আমরা ওনাকে বলবো কি, সাজিদুর ভাই আপনি আপনার ব্যাকলিং গুলো অডিট করেন, রাইট? আপনার ওয়েবসাইটে ব্যাকলিং গুলো অডিট করেন, অডিট করে আপনি ওখানে ম্যানুয়ালি চেক করেন যে কোন ব্যাকলিং গুলো আপনি করেননি এবং কোন ব্যাকলিং গুলো স্প্যাম স্কোর বেশি আছে, সেগুলো আপনি চেক করেন। চেক করে একটা লিস্ট করেন, লিস্ট করে গুগলকে আপনি সেটা সাবমিট করেন যে গুগল দাদু, এইগুলো আমি করি নাই, কেউ বা কারা আমার শত্রু মিত্র যারা আছে এই ব্যাকলিং গুলো হয়তো বা করছে, তুমি এগুলো রিমুভ করে দাও। জাস্ট এটা কিভাবে করতে হয়, গুগলে একটা ডিজেবল টুলস আছে, এটাকে গুগলে একটা টুলস আছে, যে টুলস এর মাধ্যমে আমরা ডিজেবল লিঙ্ক করতে পারি, রাইট? তো দেখেন ডিজেবল লিঙ্ক সম্পর্কে আমরা একটু পড়ি। এই যে ডিজেবল লিঙ্ক লিখে ক্লিক করলেই হবে, DISABLE, ডিজেবল লিঙ্ক লিখে সার্চ করেন। এই যে এইটা একটু পড়াশোনা করবেন আপনারা, ডিজেবল লিঙ্ক কি জিনিস সেটা একটু পড়াশোনা করবেন। ওকে, এখানে এই যে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে এটা করতে হয়, কিভাবে করতে একটা এক্সাম্পল দেওয়া আছে, এবং কিভাবে করতে হয় এটা এক্সাম্পল দেওয়া আছে। এবং এই যে ডিজেবল লিঙ্ক টুল পেজ, এই যে টুল পেজে চলে আসবেন এখানে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই এখানে। ওকে, সো এখানে কি করতে হবে, ফার্স্ট অফ অল ডিজেবল লিঙ্ক করার পরে আপনারা যে গুগল সার্চ কনসোলের কিন্তু একটা অংশ, এটা গুগল সার্চ কনসোল থেকে আসে। গুগল সার্চ কনসোল থেকে এটা দেখা যায়, যেখানে আপনি ডিজেবল লিঙ্ক করবেন তার ভিতরে অবশ্যই আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করা থাকা লাগবে সেই সার্চ কনসোলে। যেমন দেখেন এখানে আমার যে ওয়েবসাইট গুলো ভেরিফাই করা আছে, রাইট? আমার ওয়েবসাইট গুলো এখানে ভেরিফাই করা আছে। তো ফার্স্ট অফ অল ওই ওয়েবসাইটটা আপনাকে ব্যাকলিঙ্ক গুলো অ্যানালাইসিস করতে হবে। কিভাবে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করবেন? তো তার জন্য আমাদেরকে সেমরাশে যেতে হবে, অথবা এই স্টেপ দিয়ে করা যায়। সেমরাশে গেলাম, মনে করেন আমি সেমরাশে গেলাম, যাওয়ার পরে এখানে আমি যদি চাই যে কোনো একটা ওয়েবসাইট, সেটা কি হতে পারে বলেন? এসইও টুল বিডি লিখে সার্চ দিলাম, যখন একটা টুলস আসলো, মনে করেন এই যে প্রথমে যে টুলসটা আসলো, এই লিঙ্কটা আমরা অ্যানালাইসিস করি এখান থেকে, সেমরাশ থেকে, দেখি এর কয়টা ব্যাক লিঙ্ক আছে। ওকে, দেখেন এর 4.9K ব্যাকলিঙ্ক আছে। আমরা এই ব্যাকলিঙ্ক গুলো জাস্ট এখান থেকে ডাউনলোড করব। জাস্ট ব্যাকলিঙ্ক গুলো এখান থেকে ডাউনলোড করলেই হবে, ঠিক আছে? এটা তো আপনারা সবাই জানেন। আমি জাস্ট যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে একটা ফরম্যাট আছে, এই লিঙ্কের মধ্যে আপনারা দেখতে পাবেন, যে লিঙ্কটা আমি শেয়ার করছি, যে এক্সাম্পল লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখেন এটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে স্ট্রাকচারটা, ফরম্যাটটা বোঝার চেষ্টা করেন। টু পেজ টু ডিজাবো, এখানে বলা আছে দুইটা পেজের লিঙ্ক দিবেন। মনে করেন ওই পেজটা আপনি করেননি, সাপোজ এই দুইটা, অথবা দুইটা না, মনে করেন এখানে 5টা পেজ আছে, কথা কথা, অথবা 6টা পেজ আছে। আপনি চাচ্ছেন কি এই 6টা পেজ আপনি ডিজাবো করবেন, গুগলকে বলবেন যে ভাই এই পেজগুলোতে আমি ব্যাকলিঙ্ক করিনি। তো এখানে যেহেতু 2 লেখা ছিল, এখন 6 হয়ে যাবে, এক্স। এই যে এইটা মনে রাখবেন, #6 পেজ টু ডিজাবো, গুগলকে আপনি এইটা পাঠাবেন।
যদি এটা পেজ, পার্টিকুলার পেজ, কোন ওয়েবসাইটের কোন লিঙ্ক গুলো আপনি এখানে অ্যাড করছেন সেটা, যেখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আর এটা কি ডোমেইন, আপনি যদি মনে করেন সাজিদুর ভাই আমার ওয়েবসাইট থেকে 10টা ব্যাকলিঙ্ক নিয়েছে, উনি চাচ্ছে না যে আমার ওয়েবসাইট থেকে কোনো ব্যাকলিঙ্ক ওনার ওয়েবসাইটে যাক, তাহলে কি করবে, এখানে ডোমেইন লিখবে, তারপর আমার শুধুমাত্র আমার ডোমেইন নেমটাই যে সজীবরয়.com এইটা শুধু দিয়ে দিবে। সো পুরোপুরি ডোমেইনও ব্লক করা যায়, আবার পার্টিকুলার পেজও এইভাবে ব্লক করা যায়। এখানে যদি 5টা ডোমেইন নেম আসতো তাহলে এখানে 1 ডোমেইন হবে না, কিন্তু 5 ডোমেইন হবে। কিন্তু এভাবে ভুল করা যাবে না, এরকম একটা, সরি এখানে .com হবে না। সো এরকম একটা নোট প্যাডে সাজাবেন, সাজানোর পরে এই ফাইলটা যে কোনো একটা টিএক্সটি ফরম্যাট, এটা তো টিএক্সটি ফরম্যাটেই সেভ হবে তাই না, এটা সেভ অ্যাজ করেন, এটা কিন্তু এই যে .txt ফরম্যাটে এটা সেভ হবে, .txt ফরম্যাটে এটা সেভ হবে, .txt ফরম্যাটে এটা সেভ করবেন। সেভ করার পরে আপনি ওই যে ডিজাবল লিঙ্ক, এই পেজের এই নিচের দিকে যান, এখানে ডিজাবল লিঙ্ক টুল পেজে চলে আসেন। টুল পেজে চলে আসার পরে আপনি যে ওয়েবসাইটের জন্য ডিজাবল করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে যান। মনে করেন আমি আমার যে ওয়েবসাইট, এই যে আমার নিজের ওয়েবসাইটে দেখেন এখানে অলরেডি ডিজাবল জন্য লিঙ্ক করা আছে, তো আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, মনে করেন এই ওয়েবসাইটটা, এদের কিন্তু কোনো ডিজাবো লিঙ্ক দেওয়া নেই, জাস্ট আপলোড ডিজাবো ফাইল, আপনি ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন, কাহিনী শেষ। তারপরে এটা রিমুভ করবে কি না করবে এটা কিন্তু গুগলের ডিসিশন, আমাদের হাতে কিন্তু কিছুই করার থাকে না, এগুলা আমাদের শুধু এগুলো করার থাকে। এখন গুগলের চড়াও হওয়ার কোনো সুযোগ নেই, এটাই হচ্ছে উপায়। আচ্ছা আমি একটু দেখাই, আমার ওয়েবসাইটেও কিছু ডিজাবো করা ছিল অনেক আগে, দেখেন এই একটা লিস্ট দেওয়া ছিল, ডাউনলোড লিস্ট, আমি এই লিস্টটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 47টা ডোমেইন ডিজাবো করা আছে, 47টা ডোমেইন। এই ডোমেইনটা এই সজীব ব্লগ স্পট, এই যে এখান থেকে এইগুলো সব স্প্যাম হিসাবে আমার ওয়েবসাইটে কাউন্ট হয়েছিল। কারা করছিল আমি জানি না, এটা মনে হয় সার্ভারের জন্য হতে পারে, আমি যে হোস্টিংটা ইউজ করি। সো এইভাবে আপনারা ডিজেবল লিঙ্ক অ্যাড করতে পারেন, যারা কিনা ব্যাকলিঙ্ক এক্সপার্ট হতে চাচ্ছেন তাদের এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ওকে, আমরা ব্যাকলিঙ্কের যে ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক বুঝলাম, যদি স্প্যাম স্কোর অনেক বেড়ে যায় কিভাবে সেটা রিমুভ করার সম্ভাবনা থাকে কিনা সেটাও দেখলাম। এখন আমরা ব্যাকলিঙ্ক করার পরে ক্লায়েন্টকে কিভাবে প্রুফ দেই সেটা একটু দেখার চেষ্টা করি। ক্লায়েন্টকে কিন্তু আমরা এইভাবে, এরকম একটা টেমপ্লেটের মাধ্যমে ক্লায়েন্টকে আমরা প্রুফ দিতে পারবো। ঠিক আছে, এরকম একটা টেমপ্লেটের মাধ্যমে ক্লায়েন্টকে আমরা প্রুফ দিতে পারবো। আপনারা চাইলে টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারেন, আমি আমি দিচ্ছি, এটা ডাউনলোড করা যাবে কিনা আই এম নট শিওর। আচ্ছা দরকার নেই, যেহেতু আমি ভিডিওটা দিয়ে দেবো, এটা দেখে আপনারা গুগল ডকে একটা ক্রিয়েট করে নিয়েন, দেখেন। আচ্ছা এটা হয়তো বা চোখে লাগতে পারে সবার, নিচের দিকে দেই। ওকে, প্রথমে একটা সিরিয়াল দিবেন, তারপর দেখেন ডেস্টিনেশন লিঙ্ক, মানে কি, কোথায় আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছেন। মনে করেন একটু আগে আমরা যে ওয়েবসাইটে, মনে করেন আমরা ফেসবুকে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো, রাইট, ফেসবুকে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, তাহলে এই জন্য ফেসবুকের লিঙ্কটা এখানে দেওয়া আছে। টার্গেট ইউআরএল কি, মানে কোন ইউআরএল এর জন্য আমরা ব্যাকলিঙ্ক করতেছি, সজীবরয়.com এই ওয়েবসাইট, এই ইউআরএল এর জন্য, এই ওয়েবসাইটের জন্য, রাইট, এটাকে বলছি টার্গেট ইউআরএল। কিওয়ার্ড কি, এসইও এক্সপার্ট। ইমেইল কি, এই যে ইমেইল কেন লাগবে, যেহেতু ফেসবুকের মধ্যে যে আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো, তো ফেসবুকের তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তাই না, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ইমেইল লাগবে, একটা ইউজার নেম লাগতে পারে, একটা পাসওয়ার্ডও লাগবে। সেই তিনটাও কিন্তু আমরা এখানে এইভাবে লিখবো। কেন লিখবো জানেন, ক্লায়েন্টকে কিন্তু আমাকে একটা ডেটা দিতে হবে, এবং ক্লায়েন্ট হতে পারে ক্লায়েন্ট সবগুলো হয়তো বা চেক করবে না, দুই একটা চেক করতে পারে তার ইমেইল অ্যাড্রেসের ভিতরে ঢুকে যে, হ্যাঁ তার ইউজার নেম এই লগ ইন করে যে সে চেক করতে পারে। এখন কথা হচ্ছে করলাম আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, ক্লায়েন্টকে তো এই যে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তার তো একটা প্রোফাইল ইউআরএল ক্রিয়েট হবে, সেই সাবমিটেড লিঙ্ক এইখানে দিবেন। সাবমিটেড লিঙ্ক তার মানে কি, ক্লায়েন্টকে আমি বলতেছি যে দাদু তুমি এইখানে ক্লিক করো, ক্লিক করলে তুমি দেখতে পাবা যে আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি কিনা, আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি কিনা তুমি এখানে ক্লিক করলেই দেখতে পাবা। ঠিক আছে, সো এই হচ্ছে সাবমিটেড লিঙ্ক। কত তারিখে করছেন, ডেটটাও দিয়ে রাখবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে কেন ডেট দিবেন, যেমন আপনারা এই যে একটু আগে যে আমি বললাম না যে লিস্টিং, যেটা ডিরেক্টরি সাবমিশন করলে, মনে করেন আজকে ডিরেক্টরি সাবমিশন করলেন, ওই যে ডিরেক্টরি যারা ওনার ওরা কিন্তু অ্যাকসেপ্ট করতে 2-1 সপ্তাহ টাইম নিয়ে নেয়। সো আপনি আজকের করলেন, সেটা হয়তো বা 2 সপ্তাহ পরে ওরা অ্যাকসেপ্ট করলো, ওটা কিন্তু এক্ষুনি ভিজিবল হয় না, সো ক্লায়েন্ট এটা বুঝতে পারে। তারপর স্ট্যাটাস দিবেন, এখানে জাস্ট এখানে একটু মার্ক করে দেন, ডু ফলো মানে ই হলো গ্রিন,
আর নো ফলো মানে রেড। যদি এটা ডু ফলো হয় তাহলে ইয়েলো এই গ্রিন করবেন, যদি নো ফলো হয় রেড করবেন, দ্যাটস ইট। এইভাবে আপনি এরকম একটা শিট শেয়ার করতে পারবেন। দেখেন এখানে কতগুলো শিট আছে। আমি যে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছি কখনো সময়, এই যে দেখেন 2021 সালের একটা আমার মানে ক্লায়েন্ট প্রুফ আর কি। 2021 সালে আমি কাজ করছিলাম, আয়না বিডি নামে একটা ওয়েবসাইট ছিল বাংলাদেশে। এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন দিত। 1/7/2021 প্রোফাইল ব্যাকলিং করছি কয়টা? 6টা। অ্যান্সার সাবমিশন করছি কয়টা? 2টা। পিডিএফ সাবমিশন করছি কয়টা? 2টা। স্লাইড সোশ্যাল শেয়ার করছি কয়টা? 5টা। ওয়েব 2.0 করছি কয়টা? 1টা। হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন করছি 2টা। হ্যাঁ, ক্লাসিফাইড পোস্ট একটা, ইমেজ সাবমিশন করছি একটা, ব্লগ কমেন্ট করছি 2টা। এই যে ব্লগ কমেন্টটা এখন স্প্যামিং হিসাবে কাউন্ট হয়। বিভিন্ন ব্লগ সাইটের বিভিন্ন ব্লগের নিচের দিকে যে কমেন্ট করা যায় না, ওখানে কিন্তু ব্যাকলিং ক্রিয়েট করা যায়। একটু আগে যে আমি ওই যে ব্যাকলিংকের ভিতরে ঢুকে যে আপনাদের দেখালাম না, ব্র্যান্ডিনের একটা ব্যাকলিং যেটা ব্রোকেন লিঙ্ক হিসেবে কাউন্ট করছিল, ওই মেয়েটা আমি জানি না সেলেনা মেয়ে, উনি কিন্তু ওখানে ব্যাকলিং ক্রিয়েট করছে। ওখানে সরি, ওখানে একটা কি করছে, পোস্ট সরি কমেন্ট করছে, কমেন্টে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছে এবং ব্র্যান্ডেন সেটা অ্যাকসেপ্ট করছে। এটাকে বলা হয় ব্লগ কমেন্টিং। এখন এটা খুব একটা অ্যাকসেপ্ট করে না মানুষ, এই জন্য এখন এই ব্লগ কমেন্টটা খুব একটা প্রচলন নেই, এখন করা হয় না। তবুও মাঝে মাঝে করবেন, 2 তারিখের কাজ দেখেন 2 তারিখে দেখেন এইভাবে, 3 তারিখের কাজ দেখেন এইভাবে, 4 তারিখের কাজ দেখেন এইভাবে। সিকুয়েন্সিয়াল কিন্তু এটা করতে হয়। ব্যাকলিংকের কাজ কিন্তু একদিনে হয় না, যে একদিনে আজকের 10-12 জন মিলে একটা ওয়েবসাইটের 5,000 ব্যাকলিং করে ফেলাম, না, এটা হবে না। প্রত্যেকদিন ডে বাই ডে বাই ডে করতে হবে। ওকে। এবং একটা ওয়েবসাইট থেকে, সাপোজ আপনি ফেসবুক থেকে, মনে করেন আমরা এখানে 200 জন ব্যক্তি আছি, কি করলাম, আমার ওয়েবসাইটে সজীবরয়.com, সবাই কি করলাম, সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেখান থেকে একটা ব্যাকলিং নিলাম, না, এটা হবে না। যে কোনো একটা ডোমেইন থেকে একবারই ব্যাকলিং কাউন্ট হয়, যে কোনো একটা ডোমেইন থেকে একবারই ব্যাকলিং কাউন্ট হয়। সো আমরা 200 জন ব্যক্তি যদি ফেসবুকে সবাই আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার ওয়েবসাইটটা যদি আপনি ওখানে পেস্ট করেন, তাহলে কিন্তু ব্যাকলিং হিসেবে একটাই কাউন্ট হবে। ওকে, সো কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে ডে বাই ডে ব্যাকলিং করতে হবে। এই একটা দেখেন টাস্ক আছে, এটা কি ছিল, কাদের কাজ? এটা একটা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ ছিল। হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিং, ডিজেবল লিঙ্ক, এগুলো কাজ করা ছিল। এই একটা দেখেন, এটা এটা ছিল একটা কানাডার ক্লায়েন্টের কাজ। হ্যাঁ, সো প্রোফাইল ব্যাকলিং এর কাজ। সো এইভাবে, যেহেতু ক্লায়েন্ট, সব ক্লায়েন্টে তো এইভাবে সুন্দরভাবে দেওয়া লাগে না, কারণ কিছু কিছু ক্লায়েন্টের সাথে খুব রিলেশনশিপ গুড হয়ে যায়, তখন ও আর এইগুলো দেখে না, বলে যে ভাই কাজ তুমি করো তোমার মতো, আমার যদি সাকসেস হয় তো এনাফ, আমার বিজনেস সাকসেস হওয়া দরকার, আমার র্যাঙ্কিং হওয়া দরকার। ওকে, আই হোপ ব্যাকলিংকের যে বেসিক ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যে ফাউন্ডেশন ব্যাকলিং আমি যেটা বললাম, এটা নিয়ে হয়তোবা আপনাদের আর কিছু যদি কোশ্চেন থাকে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি এক এক করে ডাকি। হ্যালো, প্লিজ হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ এখানে প্লিজ কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করেন না, এতগুলো কমেন্ট পড়ে আসা সম্ভব হবে না। এখানে একটু প্লিজ হ্যান্ড রাইজ করেন, আমি সবাইকে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার দিই। হ্যাঁ, সোহেল বিশ্বাস, প্লিজ বলেন কি কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার, যে আমি সম্পূর্ণ ক্লাসটা ছিলাম না, তো আমরা কি রেকর্ডটা কি আমরা পাবো, ভিডিও হ্যাঁ, রেকর্ডটা? আর আমি বলি, সম্পূর্ণ ক্লাস ছিলেন না এরকম যাদের কোশ্চেন, তাদের আর দ্বিতীয়বার কোশ্চেন করতে হবে না, রেকর্ড ভিডিওটা পাবেন। সোহেল বিশ্বাস হয়ে গেল, হাত পা নামাই দেন এবার ভাই। সাজিদুর রহমান ভাই, ও আচ্ছা, আপনাকেই বারবার ডাকছিলাম। ভাই বলেন। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা তো স্যার, আমার ছোট্ট একটা কনফিউশন আছে, মানে ব্যাকলিংকের আমি হোল টপিকটা বুঝতে পারছি, কিন্তু মানে একটু জাস্ট যে ডু ফলো আর নো ফলোর মধ্যে একটু কনফিউশন আছে আর কি। স্যার, এই যে ওয়েবসাইটের মধ্যে আপনি যে মানে এক্সাম্পলটা দেখাইলেন না, যে একটা আর্টিকেলের মধ্যে যে সেম রাশের একটা লিঙ্ক ইনক্লুড করা, তো এখানে হচ্ছে ওই লিঙ্কটা মানে ওই যে এইচটিএমএল দিয়ে দেখলাম যে আমরা ওটা নো ফলো করা আছে। হ্যাঁ, ওটা নো ফলো করা আছে। এখন স্যার সেম লিঙ্কটা যদি আমি মানে চাচ্ছিলাম যে এটাকে ডু ফলো করব, সেক্ষেত্রে আমার কি মানে এইচটিএমএল এ কোনো কাজ করতে হবে? মানে এই এই জায়গার মধ্যে মানে একটা কনফিউশন আর কি। ওকে, ওকে, আমি ক্লিয়ার করি। সাজিদুর ভাই, আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, রাইট? আমি আপনাকে জি বললাম জি। ভাই আমি চাচ্ছি আপনার ওয়েবসাইটের এই পার্টিকুলার পেজ থেকে একটা লিংক নিতে। আপনি বললেন ঠিক আছে, ওকে। আপনি একটা লিংক দিলেন শুধু ভাই এই জন্য,
কিন্তু আপনি বললেন ভাই ভাই ঠিক আছে, কিন্তু আমি তো চাইবো না যে আমার ওয়েবসাইটের অথরিটি আপনার ওয়েবসাইটে শেয়ার হয়ে যাক। আপনি কি করলেন ভাই, নেন একটা নো ফলো নেন। এখন আমি বললাম ভাই নো ফলো দিয়ে তো আমার হবে না, আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, চা নাস্তা খায়েন, আপনি আমাকে ডু ফলো করে দেন। তখন আপনি ডু ফলো করতে পারবেন, কিন্তু আমি তো আপনার স্যার ওয়েবসাইটে। এই জিনিসটাই মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে এই নো ফলোটাকে ডু ফলো কিভাবে করবে। আচ্ছা ওকে, তাহলে তো ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখাতে হবে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন কন্টিনিউ করি, তার ভিতরে আমি যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাপারটা। ওকে সাজিদু ভাই আপনি হ্যান্ড ডাউন করেন। আলমগীর ভাই প্লিজ বলেন, আমি যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করে আপনাদের কাছে ফিরে আসছি, বলেন আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমাদের কি স্যার এই এসইও এটা শেখার জন্য কি স্যার প্রত্যেকে একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে? না, ব্যাপারটা কিন্তু এরকম না যে প্রত্যেকে ওয়েবসাইট ক্রিয়েট করার কথা কিন্তু বলিনি। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, মনে করেন আমি সজীব রয়, আমি আপনাকে বললাম যে ভাই আমার ওয়েবসাইটের জন্য 100 ব্যাকলিংক ক্রিয়েট করে দাও, প্রোফাইল ব্যাকলিংক। আপনি 100 প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করে দিলেন, আমি আপনাকে 500 টাকা দিলাম, দ্যাটস ইট, এরকম। ক্লিয়ার? জি স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার ওই যে এখানে স্যার দিচ্ছেন ফাউন্ডেশনাল ব্যাকলিংক, এখানে স্যার আপনার এই 13টা দিচ্ছেন। এটা কি স্যার 13টাই টপিক এক একটা পার্ট বাই পার্ট? আমি দেখেন এরকম টেকনিক্যাল কোশ্চেন করে না, আমি যতটুকু শুনলাম 13টা আলাদা ক্লাস। 13টা না হলেও অন্তত 4টা 5টা হবে, কারণ 13টার জন্য 13টা ক্লাস লাগে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে কয়টা ক্লাস হবে আমি যতটুকু শুনলাম আজকে জাস্ট বেসিক আলোচনা করার কথা বলছে। দেখেন বেসিক আলোচনা করতেই আমি বললাম আধা ঘন্টা 45 মিনিটে শেষ করে দিব, অলরেডি কিন্তু 10টা 45 বাজে, আমি শুরু করছি প্রায় 9টা 15 20 থেকে, তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো প্রত্যেকটা যদি দেখাতে যেতাম ওটা সময় কুলাতো না। আমি যতটুকু জানি বলেছে যে আপনাদেরকে পার্টিকুলার ক্লাস করানো হবে, দেখা যাক যদি সুযোগ হয়, আমার সাথে যদি সুযোগ হয় তো ভালো, না হলে অন্য একজন আসবে আপনাদেরকে শেখানোর জন্য। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন রাইট ভাই? হ্যালো, কেউ একজন বলেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আলমগীর ভাই? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, নো ফলো ডু ফলো বেসিক্যালি মনে করেন এই যে আহ, এখানে দুটো ব্যাকলিং করা আছে, আমি নতুন করে দেখাই আর কি। আচ্ছা মনে করেন সাজিদুর ভাই, এই যে সাজিদ ভাই, এটা মেবি সাজিদুর ভাই কোশ্চেন ছিল, মনে করেন এটা সাজিদুর ভাইয়ের ওয়েবসাইট, ঠিক আছে? এই হচ্ছে তার লিঙ্ক। সাজিদুর ভাই বললো কি যে সজীব ভাই আপনার ওয়েবসাইটের এই পেজ থেকে আমি একটা ব্যাকলিংক নিতে চাই। উনি বললো যে এসইও পারফরমেন্স এই অ্যাঙ্কর টেক্সট থেকে আমি একটা ব্যাকলিংক নিতে চাই, তো আমি ওনাকে একটা ব্যাকলিংক দিলাম। এই যে এতটুকু তো আপনারা জানেন, অন পেজ এসইওতে ইন্টারনাল এক্সটার্নাল অথবা আউটবাউন্ড ইনবাউন্ড লিঙ্কিং করা তো শিখছেন। এই যে আমি ব্যাকলিংকটা নিলাম রাইট, এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে ডু ফলো। এখন এটা যদি আমি নো ফলো করতে চাই, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এডিট সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখেন নো ফলো সেগমেন্টটা আছে, এই যে নো ফলোটা করে দিলাম। তাহলে কি হলো, গুগলের ক্রলার যখন এই ওয়েবসাইট ক্রলিং করতে আসবে তখন তো এই লিঙ্কে ও আর ঢুকবে না, কারণ কি আমি তাকে গুগলের ক্রলারকে বলে দিচ্ছি দাদু তোমার জন্য এটা নো ফলো। এখানে কি বলা আছে দেখেন, সার্চ ইঞ্জিন শুড ইগনোর দিস লিঙ্ক মার্ক অ্যাজ নো ফলো, মানে সার্চ ইঞ্জিন এই পেজটাকে এই লিঙ্কটাকে কি করবে, ইগনোর করবে। ক্লিয়ার? হ্যালো, আই হোপ ক্লিয়ার। সাজিদ ভাই ক্লিয়ার? ওকে আলমগীর ভাই আর কোনো কোশ্চেন আপনার? না স্যার। ওকে মারিয়া আপু প্লিজ বলেন। কেমন Hello, আছেন? মারিয়া আপু। জি স্যার, আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি, বলেন। স্যার আমার কোশ্চেন যে আরিফুল ভাইয়াও এই কোশ্চেনটাই করছিল। আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করা যখন ওইটা নিশ ছিল হচ্ছে ইউটিউব কাস্টমাইজেশনের উপর। তো এখন আমি চাচ্ছি ওইটা এসইও মানে এসইওর গিগ দেওয়ার জন্য। তো ওইটা এডিট করলে কোনো প্রবলেম হবে কিনা স্যার? না, ইউটিউব কাস্টমাইজেশনের সাথে এসইওর গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কাস্টমাইজেশন করার দরকার নেই। যদি মনে করেন যে আমি চেঞ্জ করতে চাচ্ছি একেবারে ডিলিট করে দিবেন, বেটার, কাস্টমাইজেশন করার দরকার নেই। একটা গিগ শুধুমাত্র রং করে আর এক রং লাগাই দেওয়ার দরকার নেই, ওটা ডিলিট করে দিয়ে নতুন গিগ ক্রিয়েট করবেন, জি ঠিক আছে? স্যার। না ওকে, এমনি ওই যে ফাইবার প্রোফাইলে যে ডেসক্রিপশনটা দেওয়া থাকে ওইটা মানে কি করা লাগবে?
ডেসক্রিপশন চেঞ্জ করা যায় এনি টাইম, শুধু ইউজার নেমটা চেঞ্জ করা যায় না। জি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। জি দাদা, আনমিউট করতেছিলাম না। লাস্ট একটা কোশ্চেন ছিল যে আপনি আমাকে তো বললেন যে ডু ফলো করে দিতে, বাট আপনি যদি এরকম টাস্ক দেন যে আপনার ওয়েবসাইটের জন্য 500টা ব্যাক লিঙ্ক করে দিতে হবে, আপনার ব্লগিং ওয়েবসাইট আপনাকে আমার ব্যাক লিঙ্ক করে দিতে হবে, দেন আমার স্ট্র্যাটেজিটা কি হবে ডু ফলো এবং নো ফলোর ক্ষেত্রে? অবশ্যই অলওয়েজ ওইটাই, অলওয়েজ 30-70 তার সবসময় মানে আমি কাজ করার পর যখন দেখতে পাবো, যখন টুলস দিয়ে যখন আবার চেক করব, সাপোজ আমি কাজ করছি, হ্যাঁ 70:30 মেনটেন করে কাজ করছি, কিন্তু যখন দেখা যাবে যে কমেন্টের জন্য, বিভিন্ন কমেন্টের জন্য নো ফলো গুলা বেশি দেখাবে, কিন্তু আমার কাজ অনুযায়ী নো ফলো তো আমি ওই 30% মেনটেন করেই করছি। না না, নো নো ফলো তো আর ওই কমেন্ট ব্যাকলিং তো আর আপনি করেন নাই, না, আমি করি নাই। আপনি আপনি অন্যদের ওয়েবসাইটে যাবেন, যখন আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করবে ব্যাকলিং তো তখন আপনি পাচ্ছেন না, ওরা পাচ্ছে আপনার ওয়েবসাইট থেকে, ওটা তো আপনি কাউন্ট করবেন কেন? ও, বুঝতে পারছি, আর বলতে হবে না, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ওকে, সাকিব ভাই। আচ্ছা, এনাম ভাই অনেক প্র্যাকটিস করে আমি জানি, সহজে অ্যান্সার হয়ে যায়। আচ্ছা সাকিব ভাই বলেন, সাকিব আহমেদ প্লিজ। ওকে, ধন্যবাদ জি সবাইকে, স্যার। আবার দেখা হবে নেক্সট ক্লাসে কোনো একদিন। টাটা।